আজ চিত্রার বিয়ে, পর্ব 2। হুমায়ুন আহমেদ। ফরিদার ধারণা সে আর 10জন মানুষের মতো না, সে উল্টা মানুষ। অন্যদের বেলায় যা হয় তার বেলায় হয় উল্টোটা। সবাই জানে 2 শালিক দেখা শুভ, শুধু তার বেলায় 2 শালিক দেখা ভয়ঙ্কর অশুভ। 2 শালিক দেখা মানেই তার ভয়ঙ্কর কিছু ঘটবে। আজ সকালে বারান্দায় রেলিংয়ে ফরিদা 2টা শালিক বসে থাকতে দেখল। তার মনটাই গেল খারাপ হয়ে। বিরাট কোনো দুর্ঘটনা ঘটবে এ ব্যাপারে সে নিশ্চিত হয়ে গেল। ফরিদা হুস হুস শব্দ করে শালিক 2টা উড়িয়ে দিতে গেল, শালিকরা নড়ল না, বসেই রইল। ফরিদা জানে শালিক 2টা বসে থাকবে, তার বেলায় উল্টোটা তো হবেই। সে যদি থালায় করে কিছু ভাত এনে দিত তাহলে শালিক উড়ে যেত, কারণ সে উল্টো মানবী। দুষ্টু শালিক 2টাকে যত্ন করে ভাত খাওয়াতে ইচ্ছে করছে না। হারামজাদা পাখি থাকুক বসে। ফরিদার মনে হলো সকালবেলাতেই পাখি 2টাকে দেখা তার জন্য একদিকে ভালো হয়েছে। আগে ভাগেই সাবধান হবার সুযোগ পাওয়া গেছে। বাবুকে আজ স্কুলে পাঠানো হবে না। স্কুলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সে নিজেও বাইরে বের হবে না। যদিও নিউ মার্কেটে তার কিছু জরুরি কেনাকাটা ছিল। কেতলির হ্যান্ডেল ভেঙে গেছে, একটা কেতলি কিনতে হবে। 6টা চায়ের কাপ কিনতে হবে। ঘরে 7টা চায়ের কাপ আছে, এর মধ্যে 2টা কাপের পুটা ভাঙ্গা। ভালো 4টা কাপ 4 রকমের। এই 4টার মধ্যে 2টার আবার পিরিচ নেই। তবে যেহেতু জোড়া শালিক দেখেছে, নিউ মার্কেটের কেনাকাটা বন্ধ। জহিরের সঙ্গেও আজ খুব ভালো ব্যবহার করতে হবে। এমন কিছুই করা যাবে না যেন ঝগড়া বেঁধে যায়। জহির অন্যায় কিছু করলেও চুপ করে থাকতে হবে। আল্লাহর কাছে ফরিদা মানত করে ফেললো, আজকের দিনটা যদি ভালোই ভালোই পার হয় তাহলে এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়বে। জহির ঘুম থেকে উঠলো সকাল 9টায়। খবরের কাগজ হাতে বারান্দায় এসে বসতে বসতে বলল, চা দাও তো। ফরিদা খুশি খুশি গলায় বলল, কফি খাবে? জহির রাগী গলায় বলল, কফি এলো থেকে? ফরিদা বলল, 1 কৌটা কিনেছি, তুমি কফি পছন্দ করো। আমি আবার কবে থেকে কফি পছন্দ করলাম? টাকা পয়সার এরকম টানাটানির মধ্যে তুমি কফি কিনে ফেললে। সংসার উচ্ছন্নে যাচ্ছে তোমার জন্য। একটা জানো, কফির কোঠার মুখ কি খোলা হয়েছে? না। তাহলে কফি ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ফাচ্ছা না, আজ যাবে। ফরিদা চুপ করে রইল। কফির কৌটা ফেরত দিয়ে টাকা আনা যাবে না, কিছু সমস্যা আছে। কফির কৌটাটা সে দোকান থেকে উঠে নিয়ে এসেছে। কাজটা সে করেছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। তার কাঁধে ছিল একটা বাহারি চটের ব্যাগ। সেই ব্যাগে সে কফির কৌটাটা প্রথমে ঢুকালো, তারপর নিল একটা টমেটোর সস। সবশেষে 2টা কাপড় ধোয়া সাবান। ডিপার্টমেন্টাল স্টোরগুলো বেশ বড় বড়, এমনভাবে জিনিসপত্র সাজানো যে ওদিক ওদিক তাকে যে কোনো কিছু উঠিয়ে নেওয়া যায়। ফরিদা চায়ের কাপ জহিরের সামনে রাখতে রাখতে বলল, বৃহস্পতিবারটা ফ্রি রাখবে। জহির চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বৃহস্পতিবারে কি? চিত্রার এনগেজমেন্ট। চিত্রা আবার কে? ফরিদা অবাক হয়ে বলল, চিত্রাকে তুমি জানো না? বড় ভাইজানের মেয়ে। জহির বলে, যারা আমাকে চিনে না আমিও তাদের চিনি না। গরিব থাকবে গরিবের মতো, বড় লোক থাকবে বড় লোকের মতো। আগ বাড়ায় খাতির জমানোর কোনো দরকার নেই। ভাইয়ের মেয়ের এনগেজমেন্টে আমি থাকবো না? না। তুমি এসব কি বলছো? এটা আমার ফাইনাল কথা। যারা তোমাকে চোর ভাবে সেই বাড়িতে তুমি যাবে? তারা আমাকে কখন চোর ভাবলো? এত তাড়াতাড়ি ভুলে গেছো? ফরিদা আহত গলায় বলে, কি উল্টাপাল্টা কথা বলছো? আমাকে চোর ভাববে কেন? 2 বছর আগে তুমি তোমার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলে, 1 রাত থেকে নিজের ফ্ল্যাটে ফেরার পর কি হয়েছিল? আমি তো জানি না কি হয়েছিল। সকালবেলা তোমার ভাবি আমাদের বাসায় চলে এলেন। তার একটা গলার হার খুঁজে পাচ্ছেন না। তুমি ভুল করে তোমার হ্যান্ডব্যাগে নিয়ে এসেছো কিনা জানতে এসেছিলেন। তিনি নিজেই তোমার হ্যান্ডব্যাগ উল্টে পাল্টে দেখলেন। তোমার মনে নেই? ফরিদা সহজ ভঙ্গিতে বলল, এটা ভাবি একটা ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে। পরে যখন গয়নাটা পাওয়া গেল, ভাবি খুবই লজ্জার মতো পড়ল। আমার কাছে এসে কেঁদে ফেলল। গয়না পাওয়া গিয়েছিল নাকি? 2 দিন পরই পাওয়া গেছে। কে যেন তোষকের নিচে রেখে দিয়েছিল। গয়না পাওয়ার কথা তো আমাকে বলোনি। এটা বলার মতো কিছু নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভাইজানের বাড়িতে যেতে নিষেধ করছো তখন যাব না। তাছাড়া খালি হাতে তো যাওয়া যায় না, একটা কিছু তো নিয়ে যাওয়া দরকার। 2 শালিক দেখার পর ফরিদা যেসব প্রতিজ্ঞা করেছিল তার কিছুই মনে রইল না। ফরিদা বাবুকে স্কুলে দিয়ে এসে গয়নার দোকানে চলে গেল। বড় বাবির গয়নাটা সে ঠিকই নিয়ে এসেছিল। ঘরে এনে এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যে কিছুদিন পর সে নিজেই ভুলে গিয়েছিল। জহিরের কথায় মনে পড়লো, গয়নাটা বিক্রি করা দরকার। চিত্রার এনগেজমেন্ট উপলক্ষে সে চিত্রার জন্য একটা শাড়ি কিনবে, আর বিয়েতে দেবার জন্য 6-7 আনা সোনার কানের দুল। সেপ্টেম্বরের 6 তারিখে চিত্রার বিয়ে, তখন হাতে টাকা থাকবে কি থাকবে না তার ঠিক নেই। চাঁদনি চকের একটা গয়নার দোকানে ফরিদার যাতায়াত আছে। দোকানের একজন কর্মচারীকে ফরিদা মামা ডাকে। গয়নার দোকানে কোনো পাতানো মামা থাকলে গয়না বিক্রি করা সহজ হয়। খুব বিপদে পড়লেই পাতানো মামার কাছ থেকে সে টাকা ধার নেয়। পাতানো মামার ধার ফরিদা সময়ের আগেই সুদ দেয়, নিজের খরচেই দেয়। যে কোনো সময় ধার পাওয়া যায় এমন একটা জায়গা থাকা দরকার। পাতানো মামার নাম রবি হোসেন। লোকটাকে ফরিদার তেমন সুবিধার মনে হয় না। লোকটা প্রায় বলে, বাসায় এসে বেড়াইয়ে যাও, সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে, খালি বাড়ি, কোনো অসুবিধা নাই।
খালি বাড়ি বলেই তো অসুবিধা, লোকটার বউ থাকলে ওই বাড়িতে বেড়াতে যাওয়া কোনো সমস্যা ছিল না। তবে এই কথা ফরিদা বলে না, বরং যতবারই রবি হোসেন ফরিদাকে তার বাড়িতে যেতে বলে ততবারই ফরিদা বলে জি আচ্ছা যাব। হুট করে একদিন উপস্থিত হবে, আপনাকে রান্না করে খাওয়াবো, আমি খুব ভালো রান্না জানি। কবে আসবে বলো? আগে থেকে বলে আসলে তো মজা থাকবে না, কোনো একদিন ছুটির দিন চলে আসবো। মামা আপনার বাসায় ঝুনা নারিকেল আছে, ঝুনা নারিকেল খেনে রাখবেন। ঝুনা নারিকেল দিয়ে কি হবে? ঝুনা নারিকেল দিয়ে আমি একটা রান্না জানি, খুব সুস্বাদু, একবার খেলে সারা জীবন ভুলবেন না। কি করতে হয় আমি বলি। প্রথমে নারকেলটা ফুটা করে পানি ফেলে দেবেন, তারপর মশলা মাখা ছোট ছোট চিংড়ি এই ফুটা দিয়ে ঢুকিয়ে ময়দা দিয়ে ফুটা বন্ধ করে দেবেন। এখন কয়লার আগুনে নারিকেলটা রেখে তার বাইরেরটা পোড়াবেন। 15-20 মিনিট আগুনে ঝলসানোর উপর নারিকেল ভেঙে চিংড়ি বের করে ভাত দিয়ে খাবেন, মনে হবে বেহেশতি কোনো খাবার খাচ্ছেন। ঠিক আছে, ঝুনা নারিকেল জোগাড় করে রাখবো। তুমি কবে যাবে বলো? যে কোনো একদিন চলে যাব। আপনি মেয়েকে বাড়ির ঠিকানা ভালো করে একটা কাগজে লিখে দেন, আমি খুঁজে খুঁজে বের করে ফেলবো। ঝামেলা করে বাসায় গিয়ে দেখবে আমি নেই, তখন কি হবে? আরেকদিন যাব। রবি হোসেন ঠিকানা লিখে কাগজ দিয়েছে, সেই কাগজ ফরিদা তার হ্যান্ডব্যাগে রেখে দিয়েছে। সে কখনো বিপত্নিক একটা মানুষের খালি বাড়িতে উপস্থিত হবে না, এই কথাটা তাকে জানানোর দরকার কি? সে আশায় আশায় থাকুক। বিপত্নিক মানুষ যখন খালি বাড়িতে কোনো মেয়েকে ডাকে তার পেছনে একটাই উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য বুঝতে পারবে না ফরিদা, এত বোকা না। তবে লোকটার সঙ্গে সে বোকার ভান করে। মতলববাজ পুরুষ বোকা মেয়ে পছন্দ করে। রবি হোসেন ফরিদাকে দেখে গম্ভীর গলায় বলল, খবর কি? খবর ভালো, একটা গয়না বিক্রি করব। আমার শখের গয়না, দূর সম্পর্কের এক খালা বিয়েতে দিয়েছিলেন। শখের গয়না বিক্রি করবে কেন? টাকার দরকার, একটা গয়না বিক্রি করে আরেকটা কিনতে হবে। রবি হোসেন বিরক্ত গলায় বলল, গয়না কেন? আমরা বন্ধ করে দিয়েছি, মালিকের হুকুম। আমাকে বিক্রি করতেই হবে মামা, আপনি ব্যবস্থা করে দিন। আচ্ছা ভালো কথা, আগামী শুক্রবারে কি আপনি বাসায় থাকবেন? কেন? বাসায় থাকলে যাব, শুক্রবারে আমার কোনো কাজ নেই। বাবুকে নিয়ে তার বাবা যাবে তার এক দূর সম্পর্কের খালার বাসায়, সারাদিন থাকবে। সারাদিন আমি একা ঘরে বসে থেকে কি করব? ঝুনা নারিকেল জোগাড় করে রাখবেন, ঝুনা নারিকেল আর কয়লা। সত্যি যাবে? ওয়াল্লা সত্যি না তো কি? ফরিদা যা ভেবেছিল তাই হলো। রবি হোসেনের মুখ থেকে গম্ভীর ভাব চলে গিয়ে খুশি খুশি ভাব চলে এলো। শুক্রবারের কথা ভেবে এখনই লোকটা চোখ চকচক করা শুরু করেছে। কি হারামজাদা মানুষ! গয়না বিক্রি করে ফরিদা একজোড়া কানের টপ কিনলো, নগদ 2000 টাকা পেল। বাড়তি যা পেল সেটাও খারাপ না। কানের টপ বাছাই করার ফাঁকে ফরিদা একজোড়া ঝুমকা দুল সরিয়ে নিল। সিগারেট খুর লোকরা যেমন পকেটের প্রতিটি সিগারেটের হিসাব রাখে, গয়নার দোকানের কর্মচারীও ডিসপ্লে টেবিলের উপর রাখা প্রতিটি গয়নার হিসাব রাখে। রবি হোসেন খুব সম্ভব শুক্রবারের চিন্তা হিসাব রাখতে পারল না। ফরিদা বলতে গেলে তার চোখের সামনে থেকে কানের টপ সরিয়ে ফেললো। লোকটা বুঝতেই পারল না 2000 টাকা ফরিদা অতি দ্রুত খরচ করে ফেললো। এনগেজমেন্টের দিন চিত্রাকে উপহার দেবার জন্য 700 টাকা দিয়ে হালকা গোলাপি রঙের একটা শাড়ি কিনলো, একটা টি সেট কিনলো, জহিরের জন্য 2টা স্ট্রাইপ দেওয়া শার্ট কিনলো, বাবুর জন্য ফুটবল। বাবু কয়েকদিন ধরেই পোলাও খেতে চাচ্ছিল। ফরিদা কাঁচা বাজার থেকে পোলাওয়ের চাল মুরগি কিনলো, তারপরও তার হাতে 150 টাকা রইল। এই টাকাটাও সে খরচ করে ফেলতো, কিন্তু বাবুর স্কুল ছুটি হয়ে যাবে, তাকে আনতে যেতে হবে। বিকেল পর্যন্ত ফরিদার সময় খুব ভালো কাটলো। সকালবেলা জোড়া শালিক দেখায় তেমন কিছু হলো না। ফরিদার মনে হলো আজকের দিনটা সে ভালোভাবেই পার করে দিতে পারবে। জহির অফিস থেকে ফিরল বিকাল 5টায়। তার মুখ অত্যন্ত গম্ভীর, ভুরু কুচকে আছে, দেখেই মনে হচ্ছে সে রাগ চেপে আছে। বেশিক্ষণ রাগ চেপে রাখলে চোখ লালচে হয়ে যায়। জহিরের চোখ লাল। ফরিদা বলল, তোমার কি শরীর খারাপ করেছে? না। চোখ মুখ শক্ত করে আছে, অফিসে কিছু ঘটেছে? না। ফরিদা চা আনতে গেলে নতুন টিপটে করে চা এনে জহিরের সামনে রাখলো। টিপটটা এত সুন্দর যে দেখবে তারই মন ভালো হয়ে যাবে। টিপটের সঙ্গে 2টা কাপ, দুজন একসঙ্গে বসে চা খাওয়া। ফরিদা বলল, চায়ের সঙ্গে কি খাবে? চিড়া ভেজে দেবো? চিড়া পরে ভাজবে। আগে বলো, তুমি কি আমার কোটের পকেটে হাত দিয়েছিলে? কোটের পকেটে হাত দেবো কেন? কোটের পকেটে 3টা 500 টাকার নোট ছিল, 2টো নয়। তোমার কাছ থেকে আমি টাকা চুরি করব? আগে তো অনেক বাড়ি করেছ। আমার পকেট থেকে টাকা নেওয়া তো নতুন কিছু না। আমি তোমার কোটের পকেটে হাত দিইনি, টাকাও নিইনি। সত্যি কথা বলো। সত্যি কথাই বলছি। এই টিপটটা নতুন কিনেছো না? কবে কিনেছো? আজ কিনেছি। টাকা কোথায় পেয়েছো? আমার কাছে কিছু টাকা ছিল, ভাইজান কয়েকদিন আগে যে এসেছিলেন ইলিশ মাছ নিয়ে, তখন দিয়ে গেছেন। জহির থমথম গলায় বলল, এখনো সময় আছে, সত্যি কথা বলো। সত্যি কথাই তো বলছি। তোমার ভাই হেসে হাতে টাকা ধরিয়ে গেল। ফাজলামি করছো? দিনের পর দিন যে ভাইয়ের কোনো খোঁজ নাই, সেই ভাই হয়ে গেল হাজি মোহাম্মদ মহসিন। ভাইজান সম্পর্কে এইভাবে কথা বলবে না। তোমার ভাইজান সম্পর্কে কিভাবে কথা বলতে হবে নিলে ডাউন হয়ে? ফরিদার চোখে পানি এসে গেল। জহির কঠিন গলায় বলল, চোখের পানি মুছো, এক্ষুনি মুছো, আর কাপড় পরো। ফরিদা কাঁদতে কাঁদতে বলল, কাপড় পরবো কেন? জহির কঠিন গলায় বলল, হাতে নাতে চোর ধরবো। তোমার ভাইজানকে জিজ্ঞেস করবো ইলিশ মাছের সঙ্গে কত টাকা দিয়েছেন। আজ আমি হেস্ত নেস্ত করবো, ধান কুটে বের করে ফেলবো কত ধানে কত চাল।
ফরিদা হতাশা বোধ করছে। জহিরের কোটের পকেট থেকে সে কোনো টাকা নেয়নি, কিন্তু অবস্থা যার দাঁড়িয়েছে তাদের মনে হচ্ছে অপরাধ না করে অপরাধ স্বীকার করে নেওয়াটা মঙ্গলজনক হবে। সে আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলে, তোমার পকেট থেকে আমি টাকা নিয়েছি, এখন কি করবে? আমাকে মারবে? গায়ে গরম চা ঢেলে দেবে? জহি কিছু বলছে না, চায়ের কাপে চুমুক দিচ্ছে। তার ভাব ভঙ্গি শান্ত। এই শান্ত ভঙ্গিটাকেই ফরিদার ভয়। ভয়ঙ্কর কিছু করার আগে মানুষ শান্ত হয়ে যায়। জহির কি করতে পারে ফরিদা দ্রুত চিন্তা করছে। চোর থাপ্পড় দিতে পারে? দিলে খারাপ না। বাবু বাসায় নেই, সে দেখবে না। ঘরে কোনো কাজের লোকও নেই, কেউ জানবে না। এই জাতীয় দৃশ্য কাজের লোকদের দেখা মানে ভয়ঙ্কর ব্যাপার। প্রতিটি ফ্ল্যাটের লোকজন জেনে যাবে। গায়ে গরম চা ঢেলে দিতে পারে। আগে একবার দিয়েছে, ভাগ্যিস মুখ পড়েনি। কাদা আর বুক পড়েছিল, ফুসকা পড়ে যা বিশ্রী অবস্থা হয়েছে। ডাক্তারের কাছে গিয়ে ব্লাউজ খুলে বুক দেখাতে হয়েছে। চোখ দিয়ে দেখলেই বোঝা যায় কতটুকু পড়েছে। কিন্তু সেই বোধ ডাক্তার আবার নানান ভঙ্গিমায় হাত দিয়ে ছুঁয়ে দেখেছে। ওষুধ দিয়ে বলেছে কাল আবার আসবেন, ড্রেসিং করে দেবো। বুকের সেন্সিটিভ স্কিন পড়েছে তো, এই জন্যই চিন্তা। কথা শেষ করে বেটা আবার বুকে হাত দিয়েছে। জহির যদি আজ গায়ে চা ঢেলে দেয় তেমন কোনো সমস্যা হবে না। চা ঠান্ডা হয়ে গেছে, শরীর পুড়ে গেলেও ডাক্তারের কাছে যেতে হবে না। আগের বারের মলমটা এখনো আছে। ফরিদা যত্ন করে তুলে রেখেছে। একবার চা ফেলে দিয়েছে, অভ্যাস হয়ে গেছে, আবারও ফেলবে। জহির তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। এর আগেও কয়েকবার বের করেছে। বের করে দিলে খুবই খারাপ হবে, ফরিদার ভয়ঙ্কর কষ্ট হবে। বাসা থেকে বের করে দিলেই ফরিদার মনে হয় এই পৃথিবীতে তার কেউ নেই। তার তখন ইচ্ছা করে কোনো চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে পড়তে। সাহসে কুলায় না, তার সাহস খুব কম। রহমান সাহেব ফিরলেন রাত 8টায়। ঘরে ঢুকতেই শাইলার সঙ্গে দেখা। শাইলা গম্ভীর মুখে বললেন, পেছনের বারান্দায় এসো, তোমার সঙ্গে কথা আছে। রহমান সাহেবের বুক ধক করে উঠল। খারাপ কিছুই ঘটেছে? সময় ভালো না, সবার জন্য দুঃসময়। চারিদিকে খারাপ খারাপ ঘটনা ঘটছে। তার বাড়িতেও সে ঘটবে, এটা বিচিত্র নয়। তার কোনো মেয়ের মুখে কি কেউ অ্যাসিড মেরেছে? মাইক্রোবাসে করে একদল যুবক এসে উঠে নিয়ে গেছে চিত্রাকে। রহমান সাহেবের বুক ধক ধক করছে। তিনি ক্ষীণ গলায় বললেন, কি হয়েছে? শাইলা গলা নামিয়ে বললেন, তোমার বোন বিছানা বালিশ নিয়ে চলে এসেছে। এখন থেকে নাকি আমাদের সঙ্গেই থাকবে। রহমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা। ও আচ্ছা মানে? তুমি এক্ষুনি তাকে বাসায় থেকে রেখে আসবে। কাল আমার মেয়ের এনগেজমেন্ট। এই সময় আমি বাড়িতে কোনো ঝামেলা রাখবো না। ঝামেলা কেন? অবশ্যই ঝামেলা। তোমার এই বোনকে আমার খুবই অপছন্দ। শুধু আমার না, বাড়ির সবারই। সে সুযোগ পেলেই জিনিসপত্র সরায়। চিত্রার মামা আমেরিকা থেকে চিত্রার জন্য ফ্লেক্সিবল কলম পাঠিয়েছিল। চিত্রার কত শখের জিনিস, সেই জিনিস সরিয়ে ফেললো। তোমার বোনের বাসায় যখনই সেই কলম পাওয়া গেল, সে বলল চিত্রার কলমটা দেখে তার খুবই পছন্দ হয়েছে। সে গুলশান বানানির মার্কেট ঘুরে ঘুরে অবিকুল চিত্রার কলমের মতো একটা কলম কিনেছে। রহমান সাহেব বললেন, বিদেশি সব জিনিসই এখন দেশে পাওয়া যায়। শাইলা কঠিন গলায় বললেন, বোনের পক্ষে অত ওকালতি করবে না। তোমার বোনকে তুমি চেনো না, আমি হাড়ে হাড়ে চিনি। আমার মুক্তা বসানো গলার হার সেজে নিয়েছে, আমি পুরোপুরি নিশ্চিত। রহমান সাহেব ক্লান্ত গলায় বললেন, ও থাকতে এসেছে কেন? সেটা তাকেই জিজ্ঞেস করো। হেনতনা নানান কথা বলছে। তার গায়ে নাকি গরম চা ফেলে দিয়েছে, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে, কুৎসিত গালাগালি করেছে, মাগি ডেকেছে। সেটা তাদের ব্যাপার, আমি তাতে না গোলাবো না। তুমি তোমার গুণবতী বোনকে তার বাসায় রেখে আসো। তা যদি না পারো, সেরাটন হোটেলে স্যুট ভাড়া করে সেখানে রাখো। আমার এখানে রাখতে পারবে না। আচ্ছা দেখি না, এক্ষুনি যাও, রিক্সা ডেকে নিয়ে এসো। তারপর বোনকে নিয়ে রিক্সায় ওঠো। আজকের রাতটা থাকুক, কাল সকালে আমি দিয়ে আসবো। অবশ্যই না, যাও রিক্সা আনো। রিক্সায় উঠতে উঠতে কাঁদো কাঁদো গলায় বলল, ভাইজান আমরা কোথায় যাচ্ছি? তোর বাসায় তোকে দিয়ে আসি, জহিরের সঙ্গে মিটমাট করিয়ে দিই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আবার ঝগড়া মিটেও যায়। ওই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাইজান। ওই বাড়ি ছাড়া যাবে কোথায়? তোমার কাছে কয়েকদিন থাকতে পারবো না? রহমান সাহেব চুপ করে রইলেন। ফরিদা বলল, ভাইজান তুমি বুঝতে পারছো না, বাবুর বাবা তোমাকে খুবই অপমান করবে। তুমি সোজা সরল মানুষ, তোমাকে অপমান করলে আমার খারাপ লাগবে। রহমান সাহেব বোনের পিঠে হাত রেখে নরম গলায় বললেন, আত্মীয় স্বজনের মধ্যে আবার মান অপমান কি? রাগের সময় জহির কিছু উল্টাপাল্টা কাজ করেছে, এখন নিশ্চয়ই রাগ পড়ে গেছে। এখন সে লজ্জিত, দেখবি আমি সব ঠিক করে দিয়ে আসবো। রাতে তোদের সঙ্গে ভাত খাবো, দরকার হলে রাতটা তোদের সঙ্গে থাকবো। ভালো সময় কত থাকতে বলেছি, তুমি থাকোনি, আজ থাকবে? তুই কাঁদিস না, বেশি কাঁদা হার্টের জন্য খারাপ, হার্টে প্রেশার বাড়ে। আমি পত্রিকায় পড়েছি, তুই বরং এক কাজ কর, মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে থাক, এতে বিপদ কাটা যায়। আমি নিজেও পড়ছি। ফরিদা বড় ভাইয়ের কথা অনুযায়ী মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছে এবং তার মনে হচ্ছে এতে কাজে দিবে। বাসায় গিয়ে দেখবে জহিরের রাগ পড়ে গেছে, সে ভালো মানুষের মতো বসে আছে। ফরিদাকে দেখে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলবে, তাড়াতাড়ি খাবার দাও তো, খিদে লেগেছে। বাবু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে তোলো।
মুরগির কুরমা রান্না করাই আছে, পোলাও রেঁধে ফেলতে হবে। ভাইজান খাবে বলেছে, তার জন্য ঝাল তরকারি একটা থাকলে ভালো হতো। করে বেগুন আছে, বেগুন ভেজে দিলে হয়। বেগুনটা আজ অন্যরকম ভাবে ভাজি করবে। বেগুন কুচি কুচি করে তার সঙ্গে নারকেল। ভাইজান রাতে থাকবে। পরিষ্কার চাদর আছে কিনা কে জানে, মনে হচ্ছে নেই। বিছানা চাদর ফরিদা নিজে ধুতে পারে না, লন্ড্রিতে ধোয়াতে হয়। লন্ড্রিতে পাঠানোর সময় কাপড় সে এক জায়গায় করে রেখেছে, পাঠানো হয়নি। এরপর থেকে গেস্ট রুমের জন্য এক সেট চাদর বালিশের বার তুলে ধুয়ে রাখতে হবে। ভাইজান, কি রে, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কেমন লাগছে? কোনো রকম লাগছে না। আমার অদ্ভুত লাগছে। মেয়েটা বড় হয়েছে, আমার কাছে মনেই হয় না। ছেলেবেলায় ওই যে দাড়িওয়ালা মানুষ দেখলেই কাঁদতো, এটা কি তোমার মনে আছে? না। কি আশ্চর্য, তোমার মনে থাকার তো কথা। দাড়িওয়ালা কাউকে দেখলেই ওর ভয়ে ছিটিয়ে যেত, চিৎকার করে কান্না। তখন আমি ওকে বলতাম, দেখিস তোর বিয়ে হবে দাড়িওয়ালা বরের সঙ্গে। ভাইজান, ওর বরের কি দাড়ি আছে? আমি সাধারণ দাড়ির কথা বলছি না, ফ্রেঞ্চ কাট টাইপ স্টাইলের দাড়ি। জানি না তো। সে কি তুমি ওর বরকে দেখোনি এখনো? না। ওর বরের নাম কি? জানি না। সত্যি জানো না? জানতাম, এখন ভুলে গেছি। তুমি তো ভাইজান খুবই আশ্চর্য মানুষ। তুমি অবশ্যই আগে থেকেই আশ্চর্য ছেলে। এখন যত দিন যাচ্ছে ততই বেশি আশ্চর্য মানুষ হচ্ছ। তোমাকে যে ওষুধগুলি খেতে দিয়েছিলাম সেগুলি খাচ্ছ। তোমার চেহারা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। চেহারার মধ্যে বিখিরি বিখিরি ভাব এসে গেছে। মাথার সব চুল পাকা। তোমার পাশে ভাবিকে দেখলে মনে হয় ভাবি তোমার মেয়ে। তুমি চুলে কলপ দিও তো। আচ্ছা, তুমি মুখে বলবে আচ্ছা, কিন্তু আসলে দেবে না। আমি ব্যবস্থা করব। রাতে তুমি তো আমার এখানে থাকবে। আমি দোকান থেকে বাবুর বাবাকে দিকটা কলপ আনিয়ে সকালে চুলে কলপ দিয়ে দেব। আচ্ছা। ফরিদাদের ফ্ল্যাটে বাতি জ্বলছে, লোকজনের কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব বললেন, তোর বাসায় মনে হয় অনেক লোকজন। ফরিদা ক্ষীণগলায় বলল, ওর বন্ধুরা এসেছে, তাস খেলছে। ফরিদা কিছুটা নিশ্চিন্ত বোধ করছে। বন্ধুদের সামনে জহির নিশ্চয়ই খুব খারাপ ব্যবহার করবে না। তাছাড়া সঙ্গেও তার বড় ভাই আছে। বাবুর জন্যও ফরিদার একটু দুশ্চিন্তা হচ্ছে। বাবু কি বাসায় আছে, ঘুমিয়ে পড়েছে, নাকি জহির বাবুকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে? ফরিদা ভয়ে ভয়ে কলিং বেল টিপল। একবার, দুবার, তিনবার। চতুর্থবার কলিং বেল টিপতেই জহির বের হয়ে এলো। তার পরনের লুঙ্গি খালি গা। ফরিদার বুক ধক করে উঠলো। জহির মদ খেয়েছে, তার চোখ লাল। মদ খেলেই জহিরের চোখ লাল হয়ে যায়, ঠোঁট ফলে ওঠে। নেশাগ্রস্ত মানুষ কোনো কিছুরই ধার ধারে না। সে কি করবে কে জানে। নোংরা গালিগালাজ না করলেই হয়। মদ খেলেই জহিরের মুখ থেকে কুৎসিত সব গালাগালি বের হয়। বস্তির লোকরা যে ভঙ্গিতে বলে, তোর মাকে এই করি, সেও ঠিক তাই বলে। তাদের চেয়েও খারাপভাবে বলে। ফরিদার হাত পা কাঁপতে লাগলো। জহির কিছুক্ষণ তার স্ত্রীর দিকে তাকিয়ে থেকে রহমান সাহেবের দিকে তাকালো। থমথমে গলায় বলল, ভাইজান, আপনি হারামজাদিকে এখানে কেন নিয়ে এসেছেন? রহমান সাহেব থতমত খেয়ে গেলেন। জহির বলল, এই কুত্তিকে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 3 তালাক বলেছি। সেটা আপনাকে এটা বলে নাই? রহমান সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। তার সব চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। জহির বলল, একে নিয়ে যদি না যান তাহলে আপনার সামনেই এর পাছায় এখন একটা লাথি মারব। রহমান সাহেবের সব চিন্তা ভাবনা এলোমেলো হয়ে গেল। জহির, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। এক্ষুনি তাকে নিয়ে বিদায় হন। রাগের মাথায় তালাক বললে তালাক হয় না। আপনাকে এতক্ষণ কি বললাম? আমি যা বলেছি ঠান্ডা মাথায় বলেছি, অনেক বিচার বিবেচনা করে বলেছি। এখন আপনি যান, নয়তো বোনের কারণে আপনি অপমান হবেন। জহির ঘরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। রহমান সাহেব কি করবেন বুঝতে পারছেন না। ফরিদাকে নিয়ে নিজের বাড়িতে ফেরা যাবে না। আত্মীয় স্বজন এমন কেউ নেই যার বাড়িতে থাকে নিয়ে তুলেন। ফরিদা নিঃশব্দে কাঁদছে। রহমান সাহেবের খুবই মায়া লাগছে, তার চেয়ে বেশি লাগছে ভয়। ফরিদা বলল, ভাইজান, এখন কি করব? রহমান সাহেব বললেন, বুঝতে পারছি না। তোমার কাছে কি টাকা আছে ভাইজান? আমাকে একটা হোটেলে নিয়ে যাও, রাতটা কাটুক। 70 টাকা আছে। তাহলে চলো কমলাপুর রেল স্টেশনে যাই, রেল স্টেশনে রাতটা কাটাই। আচ্ছা আচ্ছা বলে রহমান সাহেব সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। ফরিদা বলল, কোথায় যাচ্ছ? রহমান সাহেব বললেন, এক প্যাকেট সিগারেট কিনে আনি, তুই একটু দাঁড়া। আমার খুব পানির পিপাসা হয়েছে ভাইজান, এক বোতল পানি নিয়ে এসো। গলা কেমন শুকিয়ে গেছে। আচ্ছা, পানিও নিয়ে আসবো। রহমান সাহেব সিগারেট কিনে আনলেন, সিগারেট ধরালেন, বড় এক বোতল পানি কিনলেন, ফ্রিজের ঠান্ডা পানি। তারপর হাঁটতে শুরু করলেন নিজের বাড়ির দিকে। বোনের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে না। খালি পেটে সিগারেট খাওয়ার জন্য তার সামান্য মাথা ঘুরছে, বমি বমি আসছে। তিনি পানির বোতলের মুখ খুলে বোতলের পানি অর্ধেকটা একটানে শেষ করে ফেললেন। বমি ভাব আরও বাড়লো, তৃষ্ণা মিটল না। তিনি রাস্তার পাশে বসে বমি করলেন। আগামীকাল মেয়ের এনগেজমেন্ট, সব খাবার দাবারই আসছে বাইরে থেকে। ঘরের কোনো আইটেম না থাকলে খারাপ দেখা যায় বলেই শায়লা চনের চালের পায়েস রেঁধেছে। রান্না বান্নার ঝামেলা আগের রাতেই মিটিয়ে ফেলতে চান। আগামীকাল তিনি রান্নাঘরে ঢুকবেন না। তিনি চিত্রাকে নিয়ে পাশে বসিয়েছেন। চিত্রার দায়িত্ব হলো মাঝে মাঝে চামচ দিয়ে পায়েস নেড়ে দেয়া, পায়েস যেন না ধরে যায়। শায়লা মেয়েকে দিয়ে এই কাজটা ইচ্ছে করেই করাচ্ছেন, যাতে বরপক্ষের লোকদের বলতে পারেন পায়েস রেঁধেছে চিত্রা। প্রসঙ্গ ছাড়া অবশ্যই কথাটা বলা যাবে না, প্রসঙ্গ উঠলে তবেই বলতে হবে। বরপক্ষের কেউ যদি পায়েস মুখে দিয়ে বলে বাহ খেতে ভালো হয়েছে, তো তাহলেই তিনি বলবেন পায়েস রেঁধেছে চিত্রা। চিত্রা বলল, মা, ফুপুকে এত রাতে ফেরত পাঠানো ঠিক হয়নি। বেচারি বিপদে পড়ে তার ভাইয়ের
ভাইয়ের কাছে এসেছি। আমার নিজের কোনো ভাই নেই, তারপরেও আমি বুঝতে পারছি যে কোনো বোনের অধিকার আছে বিপদে পড়লে তার ভাইয়ের কাছে আসা। শায়লা বিরক্ত মুখে বলল, এসব সাজানো বিপদ। দুদিন পর পর বিপদের কথা বলে উপস্থিত হয়, যখন চলে যায় তখন দেখা যায় আমার গলার হার নেই, তোর কানের দুল নেই। এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তার চেয়েও বড় কথা, তোর ফুপু যদি থেকে যায় এনগেজমেন্টের অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলে সর্বনাশ করে দেবে। তোর শ্বশুরকেই হয়তো বলবে, জানেন আমার স্বামী আমাকে মাগি ডেকেছে আর গায়ে গরম চা ঢেলে দিয়েছে। চিত্রা বলল, তা অবশ্যই ঠিক, ফুপু ভয়ঙ্কর ভোকা। তো কখন কি বলা উচিত, কাকে কি বলা যায় এর কোনো ধারণাই নেই। আমাকে কি বলেছিল জানো মা? কি বলেছিল? না থাক, মার সঙ্গে চিত্রার সব রকম কথা হয়, তারপরেও কিছু কিছু কথা না হওয়াই ভালো। শায়লা তীক্ষ্ণ গলায় বললেন, তোর ফুপু কি বলেছিল? এমন কোনো জরুরি কথা না, নারী পুরুষ সম্পর্কের বিষয়ে কিছু কথা যা একজন ফুপু তার ভাইস্তিকে বলতে পারে না, এবং আমিও তোমাকে বলতে পারবো না। শায়লা রাগী গলায় বললেন, লা চাইলে না বলবি। চিত্রা বলে, তোমার সঙ্গে আরেকটা ব্যাপারে ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু আগামীকাল গান গাইব না। তোকে তো গান গাইতে বলছি না, এখন বলছো না, কিন্তু সময় মতো ঠিকই বলবে। তুমি তো বলছো কি খবর দিয়েছো, নিশ্চয়ই দাওয়াত খাবার জন্য খবর দাওনি। ওরা শুনতে চাইলে একটা গান করবে, এতে অসুবিধা কি? না, বিয়ের পর আমি গান ছেড়ে দেব। কেন? জানি না কেন, আমার মনে হচ্ছে বিয়ের পর আমার গান করতে ইচ্ছে করবে না। এরকম মনে হবার কারণ কি? জানি না। শায়লা হঠাৎ বললেন, চিত্রা তোর কি কোনো পছন্দের ছেলে আছে? চিত্রা পায়েস নাড়া বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, হ্যাঁ আছে। শায়লা হতভম্ব হয়ে গেলেন। চিত্রা বলল, এরকম হতাশটুকে তাকাবার মতো কোনো কিছু না মা। আমার পছন্দের ছেলে আছে শুনে তোমাকে নার্ভাস হতে হবে না, বিয়ে করার মতো কোনো ছেলে না। তার মানে কি? চিত্রা সহজ গলায় বলল, কিছু ছেলে আছে যাদের পছন্দ করা যায় কিন্তু বিয়ে করা যায় না। তোর কথা কিছুই বুঝতে পারছি না, ওই ছেলে কি করে? ওই ছেলেকে নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, আমি ওই ছেলের বিষয়ে তোমাকে কোনো কিছু বলবো না। তোর সঙ্গে পড়ে? চিত্রা জবাব না দিয়ে পাশের হাইতে চামচ নাড়া শুরু করলো। শায়লা চিন্তিত মুখে বসে রইলেন। চিত্রাকে এখন কেমন যেন অচেনা লাগছে, কঠিন মেয়ে বলে মনে হচ্ছে। শায়লা খানিকটা হতাশা বোধ করছেন। তার মেয়ের পছন্দের একজন ছেলে থাকবে, তিনি কখনো তা জানতে পারবেন না, তা কেমন করে হয়? মীরা রান্নাঘরে ঢুকেছে, তার মুখ দেখে মনে হচ্ছে সে যে কোনো কারণেই হোক ভয় পেয়েছে। রাত্রে সে হঠাৎ হঠাৎ ভয় পায়, ভূতের ভয়। ভয় পেলেই ছুটে যেখানে লোকজন আছে সেখানে চলে যায়। শায়লা ছোট মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? বাবা ফিরেছে মা, কিরকম যেন লাগছে। কিরকম মানে? মানে হচ্ছে আমাকে চিনতে পারছে না, তুমি একটু আসো তো মা। শায়লা উঠে দাঁড়ালেন, চিত্রাও উঠে দাঁড়ালো। শায়লা চুলা থেকে পায়েসের হাঁড়ি নামিয়ে রাখলেন। পায়েস যদি পুড়ে যায় তা হবে অলক্ষণ, বিয়ের পায়েস পুড়ে যাওয়া ভালো কথা না। রহমান সাহেব তার ঘরে খাটেই বসে আছেন, সিগারেট টানছেন। শায়লা ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? কিছু হয়নি। বোনকে তার বাসায় দিয়ে এসেছো? হ্যাঁ। কোনো সমস্যা হয়নি? না। ঘরের মধ্যে সিগারেটের ছাই ফেলছো কি জন্য? এস্ট্রো চোখে পড়ছে না? রহমান সাহেব উঠে টেবিলের উপর থেকে এস্ট্রে নিলেন। শায়লা বলেন, সিগারেট ফেলে হাত মুখ ধুয়ে এসে ভাত খাও। রহমান সাহেব সঙ্গে সঙ্গে হাতের আধ খাওয়া সিগারেট ফেলে দিলেন। তার কাজকর্ম খুবই স্বাভাবিক। মীরা এখন বাবার স্বাভাবিক আচার আচরণ দেখে অবাক হচ্ছে, অথচ বাবা একটু আগেই খুব অস্বাভাবিক আচরণ করেছিলেন। কলিং বেল শুনে মিলা দরজা খুলল। রহমান সাহেব মেয়ের দিকে তাকিয়ে কাচুমাচু গলায় বললেন, ভেতরে আসবো? মেয়েরা বিস্মিত হয়ে বলল, এসব কি কথা বাবা, ভেতরে আসো। তিনি ভেতরে ঢুকে বললেন, কিছু মনে করবেন না, এই বাড়ির লোকজন সব কোথায়? মেয়েরা হতভম্ব গলায় বলল, বাবা তুমি কি বলছো? তিনি শূন্য দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। মেয়েরা ছুটে গেল রান্নাঘরে। এখন মনে হচ্ছে সবই স্বাভাবিক। শায়লা রান্নাঘরের দিকে গেলেন, চিত্রা গেল মায়ের সঙ্গে। মীরা এসে বলল বাবার পাশে। মীরা বলল, বাবা সত্যি করে বলো, তুমি আমাকে চিনতে পারছো? পারছি। বলো তো আমি কে? তুই মীরা। বাবা তুমি এমন অদ্ভুতভাবে হাসছো কেন? কই হাসছি না তো। রহমান সাহেব হাসতে শুরু করলেন, প্রথমে নিজ শব্দে, তারপর গা দুলিয়ে সশব্দে। তার হাসির ধমকে খাট পর্যন্ত নড়তে শুরু করেছে। মীরা কাঁপতে কাঁপতে চেঁচিয়ে ডাকলো, মা। শায়লা বানু আবার ঘরে ঢুকলেন, বিরক্ত মুখে বললেন, কি হয়েছে? মীরা বলল, বাবা কি জন্য সরকম করে হাসছে? শায়লা স্বামীর দিকে তাকালেন। রহমান সাহেবের হাসি বন্ধ হয়েছে, তিনি স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। শায়লা বললেন, বসে আছো কেন? তোমাকে হাত মুখ দিয়ে খেতে আসতে বললাম না? আসছি না, এখন আসো। রহমান সাহেব বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালেন। শায়লা বললেন, আগামীকাল বিকেলে তোমার মেয়ের এনগেজমেন্ট, এটা মনে আছে তো? রহমান সাহেব বললেন, কার এনগেজমেন্ট? কার এনগেজমেন্ট মানে? তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? আমি নানান যন্ত্রণায় অস্থির হয়ে আছি, আমার যন্ত্রণা বাড়াবে না। তোমার সমস্যা কি? মাথা ব্যথা করছে। ভাত খেয়ে মাথা ব্যথা, দুটো ট্যাবলেট খেয়ে ঘুমোতে যাও। আচ্ছা। আগামীকাল অফিসে যাবার দরকার নেই, বাড়িতে নানান কাজকর্ম। আচ্ছা। বোরপক্ষের লোকজনদের সঙ্গে তুমি আগ বাড়িয়ে কথা বলতে যাবে না, চুপচাপ বসে থাকবে। আচ্ছা। ওরা কোনো প্রশ্ন করলে অল্প কথায় জবাব দেবে, দুনিয়ার ইতিহাস বলা শুরু করবে না। আচ্ছা। তোমার অফিসের কেউ কি আসবে? রহমান সাহেব বিস্মিত হয়ে বললেন, কোথায় আসবে? শায়লা বানু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। তিনি অনেক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন, বাড়তি যন্ত্রণা নিতে পারছেন না, তার খুবই বিরক্ত লাগছে। তিনি বিরক্তি চাপা দিয়ে ভাত বাড়তে গেলেন।
বাবার সঙ্গে চিত্রা খেতে বসেছে। মীরা আগেই খেয়ে নিয়েছে। সে টেলিফোনে কথা বলছে। ওই টেলিফোনটা এসেছে মজনু ভাইয়ের টেলিফোন। এখন মীরা গলার স্বরও চিনতে পারছে। মজনু ভাই চিবিয়ে চিবিয়ে কথা বলার চেষ্টা করছেন, এত গলার স্বর ঢাকা পড়ছে না। মীরা, তুমি কী করছো? টেলিফোনে কথা বলছি। তোমার গলার স্বর এমন গম্ভীর কেন? ঠান্ডা লেগে গলা বসে গেছে। আগামীকাল তোমাদের বাড়িতে উৎসব। হ্যাঁ উৎসব, আপনি কি করে জানেন? জানি, কি করে জানি বলা যাবে না। আচ্ছা শুনুন, আমি কি আপনাকে কখনো দেখেছি? হ্যাঁ দেখেছ। আমি কি রোজই আপনাকে দেখি? হ্যাঁ দেখো। তারপরেও চিনতে পারছে না? খুব কাছের মানুষকে চেনা যায় না। শুনো মীরা, তুমি আমার সঙ্গে আগে তুমি তুমি করে কথা বলতে, আজ আপনি করে কথা বলছো কেন? জানি না কেন বলছি। মীরা, তুমি কি আমার উপর রাগ করেছো? না, কিন্তু তোমার গলার স্বরে রাগ আছে, থাকলে কিছু করার নেই। রাগই কেমাতো সিভালতা। তার মানে কি? উল্টো করে বললাম, রামি কেমাতো সিভালোবা। মানে হলো মীরা তোমাকে ভালোবাসি। ভালো বোজারেম লেপে না কেমাতো। তার মানে কি? তার মানে হলো তোমাকে না পেলে মরে যাব। মীরার রাগে গা জ্বলে যাচ্ছে। বেকুব টাইপ একটা মানুষ, যার প্রধান কাজ বাজার করা আর ঘর ঝাড় দেয়া। সে কেমন মেয়ে পঠানোর খেলা শিখেছে, উল্টা কথা বলার খেলা খেলছে। মাকে এই ব্যাপারটা বলতে হবে। টেলিফোন শেষ করেই মীরা মাকে বলবে, মা যা করার করুক। খাওয়া দাওয়া শেষ করে রহমান সাহেব পান মুখে দিয়ে ঘুমোতে গেলেন। চিত্রা গেল বাবার সঙ্গে। সে আজ বাবার সঙ্গে কিছুক্ষণ গল্প করবে। বাবার মধ্যে সে কেমন যেন দিশেহারা ভাব দেখছে, এটা তার ভালো লাগছে না। সে নিজেও দিশেহারা বোধ করছে। আগামীকাল যে একটা বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনা সম্পর্কে এই বাড়ির কেউ কিছু জানে না। বাবাকে কি এই ঘটনাটা বলা যায়? কিংবা বাবার কাছে কি পরামর্শ চাওয়া যায়? জটিল সমস্যার পরামর্শ দেবার ক্ষমতা কি বাবার আছে? রহমান সাহেব শুয়ে পড়েছেন। চিত্রা বাবার পাশে বসেছে। চিত্রা বলল, বাবা তোমার মাথা কি ব্যথা কমেছে? হ্যাঁ। না কমলে বলো, আমি মাথায় হাত বুলিয়ে দেব। রহমান সাহেব খুবই অস্বস্তির সঙ্গে বললেন, না না লাগবে না। চিত্রা বলে, তুমি এত অস্বস্তি বোধ করছো কেন? মেয়ে তার বাবার মাথায় হাত বুলিয়ে দেবে, তো অস্বস্তির কি আছে? মাথা ব্যথা নেই, যা তুই ঘুমোতে যা। যাচ্ছি, তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। বিয়ের পর তো আর গল্প করার সুযোগ হবে না, নাকি তোমার ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না। চিত্রা মাথা দুলাতে দুলাতে বললে, বাড়ির কেউ জানে না, কাল কিন্তু শুধু এনগেজমেন্ট হবে না, বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা। তুমি এমনভাবে ও আচ্ছা বলবে যেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তুমি যে খুবই অদ্ভুত মানুষ, এটা বোধহয় তুমি জানো না। রহমান সাহেব হাসলেন। চিত্রা বলল, আহসান টেলিফোনে এই খবরটা আমাকে দিয়েছে, ওরাই কাজে নিয়ে আসবে। এনগেজমেন্টের পরপরই আহসানের বড় চাচা প্রস্তাবটা তুলবেন, বিয়ে হয়ে যাবে। শুধু যে বিয়ে হবে তাই না, বিয়ের পর ওরা সেদিনই আমাকে নিয়ে যাবে। আহসানকে? আশ্চর্য কথা বাবা, আহসানকে মানে তুমি জানো না আহসানকে? না, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার নামই আহসান। ও আচ্ছা, ঘটনাটা আমি শুধু তোমাকে বললাম। এদিকে আমি গোপনে গোপনে কি করেছি জানো? না, আমি আমার প্রয়োজনীয় সব জিনিস সুটকেসে ঢুকিয়ে ফেলেছি। এমনভাবে ঢুকিয়েছি যেন মা কিচ্ছু বুঝতে না পারেন। ভালো করেছি না বাবা? হ্যাঁ ভালো করেছিস। শ্বশুর বাড়িতে যাবো তো আমার নিজের একটা তোয়ালে থাকবে না, ওদের তোয়ালে ব্যবহার করতে হবে, এটা ঠিক না। বাবা তোমার মনে হয় ঘুম পাচ্ছে, ঘুমাও। আচ্ছা, বাতি নিভিয়ে দেবো বাবা? হ্যাঁ। চিত্রা বাতি নিভিয়ে দিল। চলতে যাবার আগে সে কিছুক্ষণ বাবার কপালে হাত রাখলো। কপাল গরম হয়ে আছে, মনে হচ্ছে তার জ্বর আসছে। চিত্রা বাবার গায়ে চাদর টেনে দিল। ফরিদা অনেক রাত পর্যন্ত তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে রইল। ভাইজান তাকে ফেলে চলে গিয়েছে, এজন্য তার শুরুতে খুব মন খারাপ হয়েছিল। মন খারাপ ভাবটা অতি দ্রুত চলে গেল। তার কাছে মনে হলো, আহারে বেচারা, বোনকে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে, এর চেয়ে কষ্ট আর কি আছে। এই লজ্জা বেচারাকে সারাদিন বয়ে নিয়ে বেড়াতে হবে। হয়তো বোনের বাসায় সে আর কোনোদিন আসবেও না। বেচারার এটা সেটা খাবার শখ, যখনই কিছু খেতে ইচ্ছা হয় বাজার করে নিয়ে আসে। এমন এক ভাব করে যেন বাজারটা সে করেছে তার বোনের জন্য। সপ্তাহে সে 3 দিন আসবেই, এসে যে গল্প গুজব করবে তা না, চুপচাপ বসে থাকবে, খবরের কাগজ পড়বে। 2 দিন আগর খবরের কাগজ দিলেও সমস্যা নেই, গভীর মনোযোগে সেটাই পড়ছে, কারোর সম্পর্কে কোনো অভিযোগ নেই। এরকম মানুষটা কয়টা হয়? নিজের জন্য না, ফরিদার কষ্ট লাগলো তার ভাইজানের জন্য। ফরিদার পানির পিপাসা খুব বেড়েছে। নিজের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে একবার সে বলবে পানি খাবো, ঘরে ঢুকবো না, বারান্দায় দাঁড়িয়েই থাকবো। অতি পাষণ্ড ও তৃষ্ণার্ত মানুষকে পানি দেয়। জহির নিশ্চয়ই এত পাষণ্ড না। ফরিদা সাহস পাচ্ছে না। ঘরের ভেতর তাস খেলা হচ্ছে। জহিরের বন্ধু বান্ধব চলে এসেছে। মাঝে মাঝে হাসির শব্দ পাওয়া যাচ্ছে। হাসির ধরন থেকে বোঝা যাচ্ছে মদ খাওয়া হচ্ছে। মাতাল মানুষ কখন কি করে বসে তার ঠিক নেই। হয়তো বন্ধুদের সামনে চড় বসিয়ে দেবে। চড় তাপ্পর দেওয়ার অভ্যাস এই মানুষটার আছে, রেগে গেলে তার হুঁশ থাকে না। ফরিদার মনে হলো তার উচিত রাগ পড়ার সুযোগ দেয়া। তাস খেলে মনটা ভালো হোক, রাতে আরাম করে ঘুমাক, সকালবেলা ঘরে ঢোকার আরেকটা চেষ্টা করা যাবে। শুরুতে ফরিদার মনে হচ্ছিল রাত কাটানোটা খুব সমস্যা হবে। তার মাথার হঠাৎ একটি বুদ্ধি এসেছে, ছাদে গিয়ে বসে থাকলেই হয়। এত রাত কারোরই ছাদে আসার সম্ভাবনা নেই। তারপরেও কেউ যদি আসে সে বলবে খুব গরম পড়েছে, ঘরে ঘুম আসে না, তাই ছাদে হাঁটছি। তবে রাতে বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামলেও সমস্যা নেই। ছাদের সিঁড়ি ঘরে বসে থাকবে। ফরিদা ছাদে উঠে গেল। ফ্ল্যাট বাড়ির ছাদ সুন্দর থাকে না। কাপড় শুকানোর জন্য এক এক ফ্ল্যাটের মালিক এক এক জায়গায় দড়ি জানায়। ছাদটা হয়ে থাকে জালের মতো।
ছাদে উঠে ফরিদার ভালো লাগলো। একটু করে এগোচ্ছে, একটা দড়ি হাত দিয়ে ছুটছে, এক ধরনের খেলা। ছাদের রেলিং ধরে সে নিচে তাকালো, সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে উঠলো। কি ভয়ঙ্কর! তার হাইট ফোবিয়া আছে, দোতলায় বারান্দা থেকে সে নিচে তাকাতে পারে না, আর এখন সে দাঁড়িয়েছে 5 তলা বাড়ির ছাদে। এত উঁচু থেকে নিচে তাকানোর ফলে আরেকটা ঘটনা ঘটলো। ভয়ের সঙ্গে সঙ্গে তার ভালো লাগলো ভাড়াটা। সে এখন যে কোনো সময় ছাদ থেকে লাফ দিতে পারে। এই জীবনের সমস্ত সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান। কারো যদি বড় ধরনের কোনো অসুখ হয় এবং সেই অসুখের ওষুধ হাতে থাকে, তাহলে তৃপ্তির যে ভাবটা হয় ফরিদার তাই হচ্ছে। তার জীবনে অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান এখন তার হাতে আছে। সমাধান হাতে নিয়ে সে ঘুরছে। বাহ, কি আনন্দ! রাত ভোর হওয়া পর্যন্ত সময় আছে, যা করার সে ভোর রাতে করবে। ভোর না হওয়া পর্যন্ত সে ছাদে হাঁটাহাঁটি করবে। যদি ছাদ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সে নিয়ে ফেলে, তাহলে অবশ্যই একটা চিঠি লিখে যেতে হবে। চিঠিগুলো পলিথিন মুড়ে সঙ্গে রাখতে হবে। ছাদ থেকে লাফ দেওয়ার ফলে শরীর থেতলে রক্ত বের হবে। চিঠিগুলো পলিথিনে মোড়া না থাকলে রক্ত মেখে মাখামাখি হবে, কেউ পড়তেই পারবে না। সে একটা চিঠি লিখবে বাবুকে, একটা চিঠি চিত্রাকে, এবং সবশেষ চিঠিটা জহিরকে। বাবুর চিঠিটা সবচেয়ে ছোট, সেখানে লেখা থাকবে, বাবু টিন টিন, বাবু রিন টিন যায় রে, বাবু ফিরে ফিরে চায় রে। এই ছড়াটা ফরিদার নিজের বানানো। বাবু যখন ছোট ছিল তখন ফরিদা বানিয়েছে। ছোটবেলায় এই ছড়া বললে বাবুর গায়ে কাতুকুতু দিলে সে খুব হাসতো। এখন বাবু বড় হয়েছে, গম্ভীর ভঙ্গিতে স্কুলে যায়। তারপরে ওই ছড়াটা ফরিদা যখনই বলে, বাবু শর্ত গাম্ভীর্যের মধ্যেও ফিক করে হেসে ফেলে। বাবু নিশ্চয়ই তার মা লিখে যাওয়া শেষ ছড়াটা যত্ন করে রেখে দেবে। সে যখন বড় হয়ে চাকরি বাকরি করবে, তখন দামি একটা ফ্রেমে ছড়াটা সাজিয়ে দেয়ালে টানিয়ে রাখবে। তার একদিন বিয়ে হবে, বউ আসবে সংসারে। নতুন বউ আগ্রহ নিয়ে বলবে, এটা কি টানিয়ে রেখেছো? ছড়া না? ছড়াবাদি রেখেছো কেন? বাবু গম্ভীর গলায় বলবে, তুমি বুঝবে না, খবরদার ওখানে হাত দেবে না। মার কথা সে নিশ্চয়ই প্রথম দিনই নতুন বউকে বলবে না। আমার মা 5 তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গিয়েছিলেন। এই কথা নতুন বউয়ের সঙ্গে প্রথম দিনেই আলাপ করা যায় না। দ্বিতীয় চিঠিটা সে লিখবে চিত্রাকে। চিত্রা মেয়েটা তার খুব পছন্দের। চিত্রা এই পছন্দের ব্যাপারটা জানে না। পছন্দের ব্যাপার গোপন থাকাই ভালো। সে চিত্রাকে লিখবে, মা চিত্রা, আজ তোর এনগেজমেন্ট। কি শুভ একটা দিন! এই শুভ দিনে অশুভ সংবাদ আসা ঠিক না, কিন্তু মা কি করব বল, আমার কোনো উপায় ছিল না। এনগেজমেন্ট উপলক্ষে তোর জন্য একটা শাড়ি কিনেছিলাম। শাড়িটা তোদের বাসায় রেখে এসেছি, কোনো এক সময় পরবি। কেমন মা? তোর বিয়েতে উপহার দেওয়ার জন্য কানের দুল কিনেছি, সেটা রাখা আছে আমার শোবার ঘরের ড্রেসিং টেবিলের সবচেয়ে নিচে ড্রয়ারে। ড্রয়ারে তালা দেয়া, তালার চাবিটা আমার বিছানার তোষকের নিচে। তোষক অল্প একটু তুললে কিন্তু পাবি না, অনেকটা তুলতে হবে। বেথরের দিকে রেখেছি। মারে, মাছের তেলে মাছ ভাজা বলে যে ব্যাপারটা আছে, তোর উপহার কেনার মধ্যেই ব্যাপারটা আছে। অনেক আগে তোর মার একটা গয়না আমি চুরি করেছিলাম, ওইটা বিক্রি করেই তোর শাড়ি কানের দুল কেনা হয়েছে। তোর একটা মাত্র ফুপ্পু, সে আবার মিসেস চূর্ণী। তোর নিশ্চয়ই খুব খারাপ লাগছে মারে। অভাবে পড়ে আমার এই বিশ্রী অভ্যাস হয়ে গেছে। সোনার দোকানে নিজের গয়না বিক্রি করতে যেতাম, সেখানেই অন্য গয়না দেখতে দেখতে হঠাৎ একটা সরিয়ে ফেলতাম। অভাব খুব খারাপ জিনিস মা। তুই তোর বাবার দিকে একটু লক্ষ্য রাখিস। আমার ধারণা আমি না বললেও তুই রাখবি। বিয়ের আগে মেয়েরা লক্ষ্য রাখে তার মার দিকে, বাবার দিকে চোখ পড়ে না। বিয়ের পর সে যখন একজন পুরুষের সঙ্গে বাস করতে যায়, তখন তার বাবার কথা মনে পড়ে। চিত্রা মা, যত দিনই যাচ্ছে তোর বাবা কেমন আহলা জাহুলা হয়ে যাচ্ছে। এমনভাবে সে তাকায় যেন তার কিছুই নেই। তুই অবশ্যই মাঝে মাঝে আদর করে তাকে 2-একটা কথা বলবি, এটা সেটা রান্না করে খাওয়াবি। এতে দেখবি মানুষটা কত খুশি হবে। কিছু কিছু মানুষ আছে অল্পতেই খুশি হয়, কোনো কিছু না পেয়েই খুশি হয়। তোর বাবা সেরকম একজন মানুষ। মানুষটা ডুবে যাচ্ছে, তুই নিশ্চয়ই তাকে টেনে তুলবি। শেষ চিঠিটা লিখতে হবে জহিরকে। এইখানে ফরিদা একটা কায়দা করবে। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, এসব কিছুই লিখবে না। উল্টো ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা লিখবে, যাতে চিঠি পড়ে সে একটা ধাক্কার মতো খায়। অন্তত একবার হলেও নিজের মন থেকে বলে আহারে। মন থেকে কেউ আহারে বলে সেই আহারে মনের ভেতর ঢুকে যায়। কিছুদিন পর পর সেই আহারে মনের ভেতর থেকে বের হয়ে আসে, ফিসফিস করে বলে আহারে আহারে আহারে। জহিরকে সে লিখবে, তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করছো। আমার মাথাটা ঠিক নেই, তো এই জন্য বোকার মতো এই কাজটা করলাম। তোমাকে ছেড়ে যেতে হচ্ছে, এই কষ্টটা আমি মেনে নিতে পারছি না। জীবনে আমি যে কোটি ভালো মানুষ দেখেছি, তুমি তাদের মধ্যে একজন। অনেক পুণ্য বলে আমি তোমার মতো স্বামী পেয়েছি, কিন্তু সম্পূর্ণই আমার নিজের দোষে তোমার সঙ্গে থাকতে পারছি না। এই কষ্ট কোথায় রাখি? তুমি ভালো থেকো, শরীরের যত্ন নিও। বাবুকে দেখো, দেখে শুনে দুঃখী দুঃখী টাইপ একটা মেয়েকে বিয়ে করে যাতে সে বাবুকে ভালোবাসে। যাই কেমন? এই যে তোমার আদরের ফরিদা। ফরিদা নিজের মনে কিছুক্ষণ হাসল। এই চিঠি পড়ে জহিরের মুখের ভাব কি হবে ভেবেই মজা লাগছে। এখন চিঠিগুলো লিখে ফেলতে হবে। অন্ধকারে চিঠি লেখা যায় না। চিলে কোঠার করে বাতি জ্বলছে, কাজেই ভালো সমস্যা নেই। চিঠি লেখার জন্য বল পেন তার হ্যান্ডব্যাগেই আছে। বাজারের ফর্দ লেখার জন্য একটা ছোট্ট পেডও আছে। পেডটা সে কিনেছে ধানমন্ডির হলমার্কের দোকান থেকে। পেডের কভারে মীন রাশির ছবি। ফরিদার মীন রাশি বলি সে এই পেড কিনেছিল। পেডটা এত সুন্দর যে কিছু লেখা হয়নি, মনে হয়েছে কিছু লেখা মানেই পেডটা নোংরা করা। চিঠি লেখা সব কিছুই তার কাছে আছে, শুধু পলিথিন নেই, তার প্রয়োজনে নেই। চিঠিগুলো হ্যান্ডব্যাগে রেখে
বেগের মুখ শক্ত করে বন্ধ করে দিলেই হবে, তাহলেই আর বেগের ভেতরে রক্ত ঢুকবে না। ফরিদার তৃষ্ণা খুব বেড়েছে। বুক ভর্তি তৃষ্ণা নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কোনো অর্থ হয় না। ঝাঁপ দেবার আগে 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেওয়া দরকার। আরেকবার তার নিজের ফ্ল্যাটে গেলে কেমন হয়? জহিরকে সে বলবে 2 গ্লাস পানি দিতে। ফরিদা তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটের বাতি জ্বলছে না, হইচইও শোনা যাচ্ছে না। খেলা বন্ধ করে লোকজন চলে গেছে। জহির হয়তো ঘুমিয়ে পড়েছে। কলিং বেল টিপে তার ঘুম ভাঙানো ঠিক হবে কিনা ফরিদা বুঝতে পারছে না। কাঁচা ঘুম ভাঙলে জহির খুব রেগে যায়। উল্টাটাও হতে পারে। হঠাৎ ঘুম ভাঙলে মানুষ ঘোরের মধ্যে থাকে, আগের কোনো কিছুই মনে থাকে না। এই অবস্থায় দরজা খুলে জহির তাকে দেখে হয়তো কিছুই বলবে না। ফরিদা স্বাভাবিকভাবে ঘরে ঢুকতে পারবে। ঘরে ঢুকে সে যা করবে তা হচ্ছে পানি গরম করতে দেবে। গরম পানি দিয়ে আরাম করে গোসলের পর 1 কাপ গরম চা, তারপর বিছানায় শুয়ে পড়া। এর মধ্যে যদি জহিরের ঘুম পুরোপুরি ভেঙে যায় এবং সে যদি বিশেষ দৃষ্টিতে তার দিকে তাকায়, তাহলে জহিরকে জড়িয়ে ধরে ঘুমোতে যাবে। শরীরের ভালোবাসা তুচ্ছ করার বিষয় না। শরীর বেশিরভাগ সময় মনের সমস্যা ভুলিয়ে দেয়। ফরিদা কলিং বেল টিপলো। সে ঠিক করে রেখেছিল পরপর 5 বার কলিং বেল টিপবে। এই 5 বারে যদি দরজা না খুলে তাহলে সে চাঁদে চলে যাবে। 4 বারের বার দরজা খুলে গেল। জহির তার দিকে তাকে হুঙ্কার দিয়ে বলল, চাস কি? ফরিদা বলল, কিছুই না। জহির চাপা গলায় বলল, চলে যেতে বলেছি, চলে যা। কোথায় যাব? যেখানে ইচ্ছা যা। কোনো পার্কে চলে যা, ব্যবসা কর, রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা আছে, এরা 5-10 টাকা করে দিয়ে যাবে। তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। মদ খেয়ে তোমার মাথা ঠিক নেই। তুমি যা বলছো নিজেই জানো না। জহির শব্দ করে দরজা বন্ধ করে দিল। ফরিদার তেমন কষ্ট হলো না। অদ্ভুত কারণে তার পানির তৃষ্ণাটা চলে গেছে। সে আবার ছাদে উঠে গেল। আকাশ ফর্সা হতে শুরু করেছে। হাতে বেশি সময় নেই। চিঠিগুলো লিখে ফেলা দরকার। এনগেজমেন্টের দিনই ফরিদার বিয়ে হয়ে যাবে, এই তথ্যটি আর গোপন থাকলো না। ফরিদার খালা কল করেছিলেন। সকাল 8টায় তিনি খবরটি সবাইকে জানিয়েছেন। টেনশনে তার হাঁপানির টান উঠে গেছে। বুকে ব্যথা হচ্ছে, কপালে ঘাম জমছে। তার ধারণা অধিক উত্তেজনার কারণে তার স্ট্রোক করতে যাচ্ছে। তিনি কাঁপা গলায় বললেন, শায়লা, খবর শুনেছিস? কি খবর? চিত্রা তোকে কিছু বলেনি? না তো, চিত্রা তো ডেঞ্জারাস মেয়ে। এত বড় একটা খবর তোকে কিচ্ছু বলেনি? খবরটা কি আপা? খবরটা শোনার পর থেকে আমার শরীর কেমন যেন করছে। স্ট্রোকের আগে যেসব লক্ষণের কথা ডাক্তাররা বলেন তার সব কথা লক্ষণ এখন আমার মধ্যে। কপাল ঘামছে, ডান হাত ব্যথা করছে। বেশিরভাগ লোকের ধারণা বাম হাত ব্যথা করা হার্ট অ্যাটাকের লক্ষণ। আসলে কিন্তু বাম হাত না, ডান হাত। আমি এখন ডান হাতের আঙ্গুল পর্যন্ত বাঁকা করতে পারছি না। শায়লা চুপ করে রইলেন। তার বড় আপার এই সমস্যা। মূল বিষয়ে যাবার আগে এদিক ওদিক যেতে থাকবেন। মূল বিষয়ে চাপা পড়ে থাকবে। বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। বরপক্ষীয়রা কি মত বদলেছে? শেষ মুহূর্তে বলছে আমাদের কিছু সমস্যা হচ্ছে, ছেলের কিছু আত্মীয়স্বজন বিদেশ থেকে এসে পৌঁছায়নি, কাজেই বৃহস্পতিবার এনগেজমেন্ট হবে না। আমরা পরে আপনাদের ডেট জানিয়ে দেব। শায়লা মনের উত্তেজনা অনেক কষ্টে চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলেন, বড় আপা কি হয়েছে বলো তো? এনগেজমেন্টটা কি সত্যি হচ্ছে? তুই এনগেজমেন্টের কথা ভুলে যা। শায়লার বুক ধক করে উঠল। মনে হলো সে মেঝেতে পড়ে যাচ্ছে। চিত্রার বড় খালা বললেন, এনগেজমেন্টের কথা মাথা থেকে দূর করে দে। এনগেজমেন্ট না, ওই দিন বিয়ে হচ্ছে। তুই বললে ওরা কাজে নিয়ে আসছে, ওই দিন বিয়ে পড়ানো হবে। কি বলছো তুমি? ওরা চিত্রার সঙ্গে এই বিষয়ে কথাও বলেছে। চিত্রার কোনো আপত্তি নেই। কবে চিত্রার সঙ্গে কথা বলেছে? এত কিছু তো আমি জিজ্ঞেস করিনি। তুই তোর মেয়েকে ডেকে শক্ত করে একটা ধমক দে। জরুরি খবরগুলি সে দেবে না। চিত্রা বিয়ের কোণে না হলে আমি তোদের বাড়িতে এসে একটা কষি চোট লাগাতাম। সত্যি বিয়ে হচ্ছে আপা? সত্যি তো বটেই। ওরা বিয়ের পরেই রাতে বউ নিয়ে চলে যাবে। চিত্রার সঙ্গে এ বিষয়ে ওদের কথা হয়েছে। চিত্রার আপত্তি নেই। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। তোর হাতে শুধু আজকের দিনটা সময় আছে, যা করার করে ফেল। কি করব সেটাও তো বুঝতে পারছি না কি করবে। আচ্ছা আমি চলে আসছি, একটা ইসিজি করিয়ে তারপর আসবো। আমাদের বাড়ির 1 তলার ভাড়াটে বাড়িতে মিনি ক্লিনিক খুলেছে। ইসিজি ফেসিজি সবই আছে। 500 টাকা করে ইসিজিতে নেয়। আমার কাছ থেকে নিশ্চয়ই নেবে না। চিত্রার বড় খালা কথা বলেই যাচ্ছেন। হার্টের অসুখ সংক্রান্ত নানান কেচ্ছা কাহিনী। কার কবে খালির বাড়িতে অ্যাটাক হলো সে নিজে ডাক্তার হয়ে মনে করলো গ্যাস্ট্রিকের ব্যথা। অ্যান্টাসিড খেয়ে ঘরে বসে টিভিতে কোন বনেগা করোড়পতি দেখছি। হার্ট অ্যাটাকের উত্তেজনা আর কোন বনেগা করোড়পতির উত্তেজনায় দুটোই ডাবল অ্যাকশন। এক ধাক্কা শেষ। শায়লা বিরক্তিতে ঠোঁট কামড়াচ্ছে। টেলিফোন বকবকানিতে শোনার সময় তার নেই। দুনিয়ার কাজ পড়ে আছে, অথচ মুখের ওপর টেলিফোন রাখাও যাচ্ছে না। শায়লা বলো আপা। চিত্রার কিছু কাপড় চোপড় ব্যবহারী জিনিসপত্র গুছিয়ে সুটকেসে দিয়ে দে। সে নিশ্চয়ই 1 বস্ত্রে শ্বশুর বাড়িতে যাবে না। ভালো সুটকেস আছে? না। কাউকে নিউ মার্কেটে পাঠিয়ে দে। ইন্ডিয়ান স্যামনোসাইড কিনে নিয়ে আসুক। মিডিয়াম সাইজ সুটকেস 1002 টাকা পড়বে। দেখতে খারাপ না। কামাল আতাতুর্ক মার্কেটে বিদেশিটা পাওয়া যায়, তবে সেকেন্ড হ্যান্ড হবার সম্ভাবনা। সেকেন্ড হ্যান্ড সুটকেস কেনার দরকার কি? আচ্ছা
আপা আমি এখন যাই, আমার মাথা ঘুরছে। শায়লা টেলিফোন রেখে খাবার ঘরের দিকে এগোলেন। রহমান সাহেব কাপড় পরছেন। রাতে তার চেহারা যে অস্বাভাবিকতা ছিল এখন তা নেই। শায়লা বললেন, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, অফিসে যাচ্ছি। তুমি বোধহয় জানো না আজ চিত্রের এনগেজমেন্ট হবে না, সরাসরি বিয়ে হয়ে যাবে। জানি। জানো মানে? কে বলেছে? চিত্রা বলেছে। ও তার সুটকেস ঘুচিয়ে রেখেছে। শায়লা বানু স্তম্ভিত হয়ে গেলেন। মেয়ে তাকে কিছুই বলেনি, অথচ ঠিকই তার বাবাকে বিয়ের খবর দিয়েছে। সুটকেস গুছিয়ে রেখেছে। হয়তো দেখা যাবে মীরা ওসব জানে, শুধু তিনিই জানেন না। আজ তোমার অফিসে যাবার দরকার নেই, ছুটি নিয়ে আসেনি তো। মেয়ের বিয়ের জন্য একদিন অফিস কামাই করতে পারবে না? এমনই কঠিন তোমার অফিস? খবরদার তুমি অফিসে যাবে না। রহমান সাহেব ক্ষীণ গলায় বলেন, আমি অফিসে গিয়ে ছুটি নিয়ে আসি? 1 ঘন্টা লাগবে, যাবো আর আসবো। যেতেই হবে? 1 ঘন্টার মধ্যে চলে আসবো। শায়লা তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে চিত্রার খুঁজে গেলেন। যে মেয়ের আজ বিয়ে হয়ে যাচ্ছে সেই মেয়েকে কঠিন কথা মুঠেই বলা যায় না। তারপরে তিনি জানতে চাইবেন এত বড় একটা খবর তাকে না দিয়ে সে তার বাবাকে কি কারণে দিল। হঠাৎ করে তিনি কেন গুরুত্বপূর্ণ হয়ে পড়লেন। চিত্রা সুন্দর একটা শাড়ি পরেছে, খুব বেশি সাজগোজ সে কখনো করে না। আজ একটু সেজেছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখে কাজল, গালে হালকা পাউডার। মনে হচ্ছে সে বাইরে কোথাও যাচ্ছে, তারই প্রস্তুতি। শায়লা অবাক হয়ে বললেন, তুই কোথায় যাচ্ছিস? চিত্রা বলল, যেখানেই যাই 11টার আগে চলে আসবো মা। শায়লা তীক্ষ্ণ গলায় বললেন, তুই 11টায় আসবি না, রাত 10টায় আসবি তা তো জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি তুই কোথায় যাচ্ছিস। বন্ধুর বাসায় যাচ্ছি। আজ তুই কোথাও বের হতে পারবি না। কেন? বিয়ের দিন কনে ঘর থেকে বের হতে পারে না, নিয়ম নেই। চিত্রা হাসি মুখে বলল, পুরোনোকালীন নিয়ম কানুন এখন কেউ মানে না মা। বিয়ের দিন কনেকে ঘর থেকে বের হতে হয়, পার্লারে গিয়ে চুল বাঁধতে হয়। আমি তোর সঙ্গে তর্ক করতে পারবো না, তুই ঘর থেকে বের হবি না। মা আমিও তোমার সঙ্গে তর্ক করতে পারবো না, আমাকে যেতেই হবে, খুবই জরুরি। যেতেই হবে? হ্যাঁ যেতেই হবে। আমাকে ঘরে আটকে রাখার চেষ্টা করে লাভ নেই, আমি যাবই। শায়লা আহত গলায় বললেন, তাহলে অপেক্ষা কর, তোর বড় খালা আসুক। বড় খালার গাড়ি নিয়ে যাবি, তোর সঙ্গে মীরাও যাবে। মীরা কি আমার পাহারাদার? তুই যা বাবার ভেবে নে, মীরা অবশ্যই তোর সঙ্গে যাবে। মা শোনো, তুমি রেগে যাচ্ছ। রেগে যাবার মতো কিছু হয়নি। আমি বড় খালার গাড়ি নিয়ে কোথাও যাব না, রিক্সা নিয়ে যাবো, এবং অবশ্যই মীরাকে সঙ্গে নেবে না। তুমি শুধুই ভয় পাচ্ছ। আমি ভয় পাবো কেন? অবশ্যই তুমি ভয় পাচ্ছ। বইয়ে তোমার চোখ ছোট হয়ে গেছে, ভয়টা দূর করো মা। গল্প উপন্যাসে দেখা যায় যেদিন বিয়ে সেদিন সকালবেলা মেয়ে ঘর থেকে বের হয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে। এই কাজ আমি কখনো করব না। আমি যখন বলছি 11টার মধ্যে ফিরবো, অবশ্যই ফিরবো। এখন আমাকে একটু সাহায্য করো তো মা। দেখো তো টিপটা যে দিয়েছি, টিপটা কি মাঝখানে হয়েছে? শায়লা কিছু না বলে চলে গেলেন। তার চোখে পানি এসে গেছে। চোখের পানি তিনি মেয়েকে দেখাতে যাচ্ছেন না। তার খুবই মন খারাপ লাগছে। সংসারে নিজেকে অপ্রয়োজনীয় এবং তুচ্ছ মনে হচ্ছে, অথচ তিনি একা সংসারকে বুকে আগলে রেখে এই অবস্থায় এনেছেন। মীরা আজ স্কুলে যায়নি। শায়লা তাকে স্কুলে যেতে নিষেধ করেছেন। ঘরে নানান কাজকর্ম আছে, মীরার সাহায্য দরকার। অথচ মীরা কাজ করার কিছু পাচ্ছে না। সব কাজকর্ম আগেই গোছানো। কাজ খুঁজে নিয়ে কাজ করার মতো মেয়ে মীরা না। তার ইচ্ছা করছে গল্পের বই নিয়ে বিছানায় গা এলিয়ে পড়তে শুরু করা। এই কাজটা করার সাহস হচ্ছে না। মা খুব রাগ করবেন, বেশি রেগে গেলে হাত থেকে টান দিয়ে বই ছিঁড়ে ফেলবেন। মীরা ঘর থেকে বের হলো। তার হাতে শীর্ষেন্দুর একটা বই, ঘুণ পোকা। বারান্দার কোনো আড়াল করে বের করে বই পড়তে শুরু করতে ইচ্ছা করছে। বাগান বিলাস গাছটা আড়ালে বসা যায়। বাগান বিলাসের আড়ালে বসলে চট করে মাতাকে দেখতে পারবেন না, অথচ মা ডাকলেই সে শুনতে পাবে। তবে গাছ ভর্তি শুয়োপোকা, গায়ে শুয়োপোকা না উঠলেই হয়। মীরা কি করছো? মীরা চমকে উঠল। মজনু ভাই নিঃশব্দে এসে পেছনে দাঁড়িয়েছে। মীরা গম্ভীর গলায় বলল, কি ব্যাপার? তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? কাঁঠাল চাপা ফুল, তীব্র গন্ধ। শাহবাগের মোড়ে বিক্রি করছিল 2 টাকা পিস। আমি দরদাম করে 3টা কিনেছি 5 টাকায়। ফুলটার এমন গন্ধ 1/2 মাইল দূর থেকে পাওয়া যায়। মীরা একবার ভাবলো ফুলটা নেবে না, তারপরও নিয়ে নিল। মজনু বলল, 1 গ্লাস ভর্তি করে পানি নাও, তার উপর ফুলগুলি নিয়ে রাখো, দেখো কি গন্ধ হয়। দেখবে গন্ধে মাথা ধরে যাবে। যে গন্ধে মাথা ধরা যায় সে গন্ধ শুকে লাভ কি? কথার কথা বললাম, গন্ধে তো আর সত্যি মাথা ধরে না। মীরা বলল, আচ্ছা মজনু ভাই, আপনি কি আমাদের বাসায় টেলিফোন নাম্বার জানেন? হ্যাঁ জানি। তোমাদের টেলিফোন নাম্বারটা জানি, চিত্রার মোবাইল টেলিফোনের নাম্বারও জানেন। কখনো কোনো দরকার হয়, চিত্রার আজ এনগেজমেন্ট না। চাচিকে বলো যে আমি আজ সারাদিন ফ্রি করে রেখেছি, যে কোনো কাজে আমি আছি। আমার পরিচিত এক ডেকোরেটর আছে, তাকে বলতেই 1/2 ঘন্টার মধ্যে মরিচবাতি দিয়ে গেট সাজিয়ে দেবে। অন্যেরা জানে, তার অর্ধেক চার্জ করবে। যাও চাচিকে জিজ্ঞেস করে এসো। মা মরিচবাতির গেট করাবে না, কাজে জিজ্ঞেস করার দরকার নেই। তবু জেনে আসো প্লেট, থালা, যোগ এসব লাগবে কিনা। তার কাছে সব লেটেস্ট ডিজাইনের থালা বাসন। মীরা বলল, মজনু ভাই আপনাকে এটা উপদেশ দিই, শুনুন। আজ মার মেজাজ খুবই খারাপ। আপনি দয়া করে মার সামনে পড়বেন না, উনি আপনার উপর রেগে আছেন। আমার উপর রেগে আছেন কেন? আপনি খুব ভালো করেই জানেন কেন। আপনি প্রায়ই বাসায় টেলিফোন করেন না? মজনুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। এতক্ষণ সে বেশ স্বাভাবিকভাবে মীরার সঙ্গে কথা বলছিল, এখন আর বলতে পারছে না, তার কপাল ঘামছে। মীরা বলল, নিজের পরিচয় না দিয়ে দিনের পর দিন টেলিফোন করা কি ঠিক? ঠিক না। কেন আপনি টেলিফোন করেন? তুমি টেলিফোনে খুব সুন্দর করে হেলে বলো। এটা শোনার জন্য কথা বলি, তুমি
হ্যালো বলার পরই আমি টেলিফোন রেখে দিই। মীরা কঠিন গলায় বলল, বাজে কথা বলবেন না, আপনি হড়বড় করে অনেক কথা বলেন। নিজের নাম মজনু, আমাকে লাইলি বানিয়ে প্রেমের রেলগাড়ি ছেড়ে দিয়েছেন। আমি বুকা মেয়ে না, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। মজনু ফিসফিস করে বলল, আর কোনোদিন টেলিফোন করব না। কথাবার্তার এই পর্যায়ে শায়লা বের হয়ে এলেন। তিনি মেয়ের হাতের কাঁঠাল চাপা ফুল দেখলেন, মজনুকে দেখলেন, অতি দ্রুত এই দুইয়ের সঙ্গে যোগ করে 4 করলেন। মজনুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মজনু, তোমার ভাই নিজাম সাহেব কি অফিসে চলে গেছেন না এখনো বাসায় আছেন? মজনু চাপা গলায় বলল, বাসায় আছেন। তুমি তোমার ভাইকে পাঠিয়ে দাও তো, আমার দরকার আছে। মজনু মনে হলো হাঁপ ছেড়ে বাঁচলো। সে প্রায় দৌড়ে গেল তার ভাইকে খবর দিতে। ভাড়াটে হিসেবে নিজাম সাহেবকে শায়লা পছন্দ করেন। চুক্তিপত্রে আছে মাসের প্রথম সপ্তাহে ভাড়া দিতে হবে। নিজাম সাহেব 3 তারিখের আগেই বাড়ি ভাড়া শোধ করে দেন। বাড়ির টুকিটাকি রিপেয়ারিং এর জন্য বাড়িওয়ালার কাছে ধর্ণা দেন না, নিজেই মিস্ত্রি ডাকিয়ে সারিয়ে নেন। গত মাসে মিস্ত্রিটাকে কোলের লিক সারালেন এবং মিস্ত্রিকে নিয়ে শায়লার কাছে এসে বললেন, ভাবি, আপনাদের পানির গলে কোনো সমস্যা থাকলে সারিয়ে নিন। আমার চেনা মিস্ত্রি, ভালো কাজ করে, এরকম ভাড়াটে পাওয়া ভাগ্যের কথা। নিজাম সাহেব বসার ঘরে ঢুকে হাসি মুখে বলেন, ভাবি কোথায়? অফিসে যাবার মুখে জরুরি তোলো, বাড়ি ভাড়া বাড়াচ্ছেন নাকি? শায়লা বলেন, চা খাবার জন্য ঢেকেছি ভাই, ভাপা পিঠা করেছি, ভাপা পিঠা দিয়ে 1 কাপ চা খান। বাড়ি ভাড়া তাহলে বাড়ছে না, যাক বাঁচলাম। আপনার মেয়ের নাকি আজ এনগেজমেন্ট? আপনার মেয়ে বলছেন কেন ভাই? মেয়ে তো আপনারও। নিজাম সাহেব বললেন, আপনি খুবই ভাগ্যবতী মহিলা। আমার স্ত্রীর কাছে ছেলে সম্পর্কে জেনেছি, ভাগ্যগুণে শুধু এমন ছেলে পাওয়া যায়। দোয়া করবেন ভাই। অবশ্যই দোয়া করি, খাস দিলে দোয়া করি। আপনি কিন্তু আমার মেয়ের এনগেজমেন্টের সময় উপস্থিত থাকবেন। অফিস শেষ করে সোজা বাসায় চলে আসবেন। রুচি তো তাই আসি, আজ না হয় ঘন্টাখানেক আগে চলে আসবো। আর মজনুকে বলে যাচ্ছি, যে কোনো কাজ, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে বাথরুম পরিষ্কার সব ওকে দিকে করিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। শায়লা চায়ের কাপ নিজাম সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, মজনু সম্পর্কে একটা কথা বলার জন্য আপনাকে ডেকেছি ভাই। আপনাকে আমি খুব কাছের মানুষ বলেই মনে করে নিয়েছি। আপনার সঙ্গে ভাড়াটে বাড়িওয়ালা সম্পর্ক থাকলে কখনো বলতাম না। কী ঘটনা? ঘটনা খুবই সামান্য, আপনার কানে তোলার মতো কোনো ঘটনাই না, কিন্তু আমার ছোট মেয়েটা খুবই নরম টাইপের, সে দারুণ আপসেট, এই জন্যই আপনাকে বলা। ব্যাপারটা বলুন না ভাবি। ঘটনা মনে হয় কিছুটা আজ করতে পারছি। ওই সুরের বাচ্চা মীরা মামুনের কাছে প্রেমপত্র পাঠিয়েছে, প্রায় সেই রকমই, তবে প্রেমপত্র না। মজনু প্রায়ই বাসায় টেলিফোন করে। মীরা টেলিফোন ধরলে আজে বাজে কথা বলে, অশ্লীল কথা। বলেন কি ভাই? এটা কোনো বড় ব্যাপার না। মেয়ে বড় হলে এরকম সমস্যা বাবা মাকে পোহাতেই হয়। আপনাকে ব্যাপারটা জানাতামই না, আপনাকে খুব কাছের মানুষ বলেই বলছি। ভাই, আরেকটা ভাপা পিঠা দিন, আরেকটা পিঠা খাই, শরীরে শক্তি করে নিই, তারপর দেখেন কি করি। আজ আমি শরীরের বাচ্চার পটকা ফেলবো। ওর কিছু উপকার করবো বলে সেদিন নিয়ে এসেছিলাম, উপকারের ঘাড়ে লাতি। বাজারের পয়সা মারা, বিল দেওয়ার জন্য টাকা দিয়ে পাঠালে বাসায় ফিরে এসে বলে টাকা পকেট মার হয়েছে। এত নৈমিত্তিক ঘটনা। এখন আবার বলে প্রেম কুত্তার ছালা নাই, কুত্তার বাঘের মতো ডাক। আমির বের করছি, একটু ধমক দিয়ে বুঝিয়ে দিলেই হবে। শাস্তির ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন ভাবি। শাস্তি নিয়ে কিছু বললে আমি খুবই মাইন্ড করব। নিজাম সাহেব খুব আয়োজন করেই শাস্তির ব্যবস্থা করলেন। মীরাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে 100 বার কানে ধরে উঠবোস। প্রতিবার উঠবোস করার সময় বলতে হবে, মীরা আমার মা। শাস্তি পর্ব শুরু হয়েছে। মজনুর হাত পা কাঁপছে, চোখ লাল, শরীর দিয়ে টপ করে ঘাম পড়ছে। সে উঠবোস করছে, বিড়বিড় করে প্রায় অস্পষ্ট স্বরে বলছে, মীরা আমার মা। তার ঠিক সামনে দাঁড়িয়ে নিজাম সাহেব উঠবোসের হিসাব রাখছেন। 6, 7, 8, 9, 10, 11। শায়লা রান্নাঘরে রান্না করছিলেন। মীরা তার কাছে ছুটে গিয়ে বলল, মা এসব কি হচ্ছে? মজনু ভাইকে কানে ধরে উঠবোস করাচ্ছে। মা প্লিজ বন্ধ করো, আমি তোমার পায়ে পড়ি। নেকামি করবি না, নেকামি করার মতো কিছু হয়নি। শাস্তি পাওয়া দরকার ছিল, শাস্তি হচ্ছে। মা প্লিজ। শায়লা কঠিন চোখে মেয়ের দিকে তাকালেন। মীরা রান্নাঘর থেকে বের হয়ে এলো। তার ছুটে বাড়িতে থেকে বের হয়ে যেতে ইচ্ছা করছে। সে দরজার দিকে এক ঝলক তাকালো। গেটের বাইরে অনেক লোকজন জড়ো হয়েছে, সবাই খুব মজা পাচ্ছে। মীরা মজনুকে দেখতে পাচ্ছে না, তবে নিজাম সাহেবের গলা শুনতে পারছে। 31, 32, 33, 34, 100 হতে আরো অনেক বাকি আছে। টেলিফোন বাজছে। মীরা টেলিফোনের কাছেই বসে আছে। তার টেলিফোন ধরতে ইচ্ছা করছে না। সে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছে, জীবনে কখনোই টেলিফোন ধরবে না। শায়লা রান্নাঘর থেকে বললেন, মীরা টেলিফোন ধর। মীরা টেলিফোন ধরলো। তার সারা শরীর দিয়ে বরফের মতো শীতল কিছু বয়ে গেলে সেই ছেলেটা কথা বলছে। হ্যালো মীরা, তুমি কেমন আছো? ভালো। আজ তো তোমার বোনের এনগেজমেন্ট, দেখছো, তোমার সব খবর রাখি। আচ্ছা, তুমি কি এনগেজমেন্টের উপলক্ষে শাড়ি পরবে? জানি না। অবশ্যই জানো, শুধু আমাকে বলতে চাচ্ছ না। মীরা টেলিফোন রেখে দিল। সে মস্ত বড় একটা ভুল করেছে। টেলিফোন যার সঙ্গে তার কথা হয় সে মজনু ভাই না, অন্য কেউ। মজনু ভাইও টেলিফোন করে, কিন্তু সে হ্যালো শুনেই রেখে দেয়। মীরা শরীর কাঁপছে। সে কি করবে? নিজেই বারান্দায় ছুটে গিয়ে বলল, নিজাম চাচা যথেষ্ট হয়েছে, আর না। এটা সে বলতে পারবে না, তার এত সাহস নেই। আপা থাকলে বলতে পারতো। আপাকে দেখে মনে হয় সাহস নেই, কিন্তু তার অনেক সাহস। নিজাম সাহেবের গলা শোনা যাচ্ছে 70, 71, 72। মজনু ভাই তার সঙ্গে বিড়বিড় করছেন, মীরা আমার মা, মীরা আমার মা। তবে এখন আর শব্দটা শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে মীরা মা, মীরা মা।
আবারও টেলিফোন বাজছে। সেই ছেলে নিশ্চয়ই আবার টেলিফোন করেছে। শায়লা রান্নাঘর থেকে ধমক দিলেন, মীরা টেলিফোন ধরছিস না কেন? মীরা টেলিফোন ধরলো। তার মাথা কেমন এলোমেলো হয়ে গেছে। টেলিফোনে কে কথা বলছে কি বলছে কিছুই বুঝতে পারছে না। একটা দুর্ঘটনা ঘটেছে, ছাদ থেকে পড়ে কে যেন লাফ দিয়ে পড়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মীরা বলল জি আচ্ছা। অপাশ থেকে কে যেন বলল এটা কি রং নাম্বার হয়েছে? মীরা তার উত্তরে বলল জি আচ্ছা। মীরার সমস্ত মনোযোগ বারান্দা, সেখানে শাস্তি পর্ব শেষ হয়েছে। নিজাম সাহেব বলেছেন, যেভাবে এক বস্ত্রে আমার বাসায় উঠেছিলি ঠিক সেইভাবে এক বস্ত্রে এখন থেকে বের হয়ে যাবি। গেট খুলে বের হবি, পেছন দিকে ফিরে তাকাবি না। দুধ কলা দিয়ে কাল সাপ পোষার কথা এতদিন শুধু বইয়ে পড়েছি, আজ দেখলাম বাস্তবে। মীরা জানালার পাশে এসে দাঁড়িয়েছে। মজনু ভাই চলে যাচ্ছে, এই দৃশ্যটা সে দেখতে পাচ্ছে। মানুষটা গেট দিয়ে বের হবার সময় একবারও কি পেছন দিকে তাকাবে না? রহমান সাহেব ছুরি দরখাস্ত নিয়ে নিজেই বড় সাহেবের কাছে গেলেন। বিনীত ভঙ্গিতে বললেন, স্যার আজ আমার মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? জি স্যার, আগে কথা ছিল এনগেজমেন্ট হবে, পরে ঠিক হয়েছে বিয়েই হয়ে যাবে, এই জন্য ছুটি। মেয়ের বিয়ের দিন অফিস করবেন, এটা কেমন কথা? অবশ্যই ছুটি। দরখাস্ত আমার পিয়ের কাছে রেখে চলে যান। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, একটা ছেলের চাকরির কথা বলেছিলেন মজরু নাম। আমার বড় শালাকে বলেছিলাম, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জিএম। ওর চাকরির ব্যবস্থা করেছে, সেটা কিপার। 4,600 টাকা বেতন প্লাস আদার ফেসিলিটিস। স্যার আপনার অশেষ মেহেরবানি। বড় সাহেব বলেন, তো সহজে যে চাকরি হয়ে যাবে আপনি কি ভেবেছিলেন? জি স্যার ভেবেছিলাম। যেদিন আপনাকে বলেছি সেদিনই আমি জানি মজনুর চাকরি হবে, আপনি ব্যবস্থা করে দেবেন। আগে থেকে জানলে তো ভালোই। আমার বড়শালার কার্ড আমি আমার পিয়ের কাছে রেখে দিয়েছি, আপনি সেখান থেকে নিয়ে যান আর ওই ছেলেকে পাঠিয়ে দিন। সব ঠিক করে গেছে, ইন্টারভিউ কিচ্ছু লাগবে না। জি আচ্ছা স্যার। রহমান সাহেব অফিস থেকে বের হলেন। তার মন সামান্য খারাপ। রতন আজ অফিসে আছেনি। গতদিনই অফিস থেকে বের হবার সময় দেখেছিলেন রতনের জ্বর এসেছে। জ্বর নিশ্চয়ই বেড়েছে। তার ইচ্ছা ছিল মেয়ের বিয়েতে রতনকে রাখবেন। যে কোনো শুভ কাজে সব প্রিয়জনদের পাশে রাখতে হয়, রতন তার প্রিয়জন তো বটেই। রতনের আগের বাসায় তিনি বেশ কয়েকবার গিয়েছেন। গত মাসে সে বাসা বদলেছে। নতুন বাসার ঠিকানা রহমান সাহেবের জানা নেই। জানা থাকলে তিনি অবশ্যই রতনকে দেখতে যেতেন। রহমান সাহেব হাঁটতে শুরু করলেন। এই সময় অফিস থেকে বের হয়ে তার অভ্যাস নেই, সব কেমন যেন অন্যরকম লাগছে। এত সকাল সকাল বাসায় ফিরে কি হবে? চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া তার আর কাজ কি? ঘরে থাকা মানেই মীরাকে বিরক্ত করা। তার চেয়ে নিউ মার্কেটের কাঁচা বাজারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যায়। 4টা ক্যাপসিকাম কিনে ফরিদার বাসায় চলে যাওয়া। নতুন একটা তরকারি খেয়ে দেখা দরকার। অনেকদিন গরুর গোশত দিয়ে ওল খাওয়া হয় না। ওল সামান্য গলায় ধরবে। অনেকে গরম পানিতে ওল সিদ্ধ করে সেই পানি ফেলে দিয়ে গলা ধরার সমস্যার সমাধান করে। রহমান সাহেব তার পক্ষপাতী না, ধরুক একটু গলায়, তারও আলাদা মজা আছে। বাজারে কচুরলতি উঠেছে। চিকন চিকন কালো রঙের কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রাঁধলে অসাধারণ হয়। তার মা রাঁধতেন। তিনি কচুরলতির সঙ্গে কুচি কুচি করে কাঁঠাল বেছে দিয়ে দিতেন। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। ক্যাপসিকাম না কিনে কচুরলতি এবং কাঁঠাল বিটি কেনা যায়। দুপুরে ফরিদার ফ্ল্যাটে যাওয়ার, খাওয়া দাওয়া করে তাকে নিজের বাসায় যাওয়া। চিত্রার এনগেজমেন্টে সে থাকবে না তা হয় না। তাছাড়া এটা এনগেজমেন্টও না, রীতিমতো বিয়ে। ফরিদার সঙ্গে জহিরের যে সমস্যা ছিল তা নিশ্চয়ই এক্ষণে মিটে গেছে। ছোটোখাটো ঝগড়া সহজে মিটতে চায় না। ছোট ঝগড়াগুলি চোর কাটার মতো কাপড়ের এক জায়গা থেকে অন্য জায়গায় লাগে। বড়গুলি অন্য হলো মান কাটার মতো, একবার তুলে ফেলে দ্বিতীয়বার লাগার সুযোগ নেই। রহমান সাহেব বোনকে ফেলে নিজের মনে হেঁটে এসেছিলেন। এই ব্যাপারটা তার আর তেমন মনে করে পড়ছে না। তিনি কোনো অস্বস্তিও বোধ করছেন না। তিনি জানেন ফরিদা তার উপর খুবই রাগ করেছে, তবে এটাও জানেন সে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না। পৃথিবীতে বোন ছাড়া তার আর কেউ নেই। এই কঠিন সত্যতা ফরিদা জানে। কাজেই সে তার ভাইজানের সব অপরাধ ক্ষমা করে দেবে। তিনি কাঁচা বাজার থেকে বেশ কিছু বাজার করে ফেললেন। কচুরলতি, কাঁঠাল বিচি, 2টা কলার থুর, লাউ ডোগা। মাছের মধ্যে কিনলেন চিংড়ি মাছ আর মলা মাছ। এত বাজার পলিথিনের ব্যাগে করে নেওয়া যায় না। তিনি 10 টাকা দিয়ে চটের একটা ব্যাগ কিনে ফেললেন। বাজার থেকে বের হবার মুখে হঠাৎ চোখে পড়লো কচি লাউ বিক্রি হচ্ছে। দেখে মনে হচ্ছে এইমাত্র লাউ গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। তিনি 13 টাকা দিয়ে একটা লাউ কিনলেন। ফরিদার জন্য একটা উপহার কিনতে ইচ্ছা করছে। খুব খুশি হয়ে যায় এমন কোনো উপহার। ফরিদার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে কোনো তুচ্ছ জিনিস পেয়েও সে খুশি হয়। সেই খুশির মধ্যে কোনো ভান থাকে না। একবার নিউ মার্কেটের সামনে গোল প্লাস্টিকের বক্সে সুচ বিক্রি হচ্ছিল। বক্সের ভেতর অনেকগুলো খাপ, এক এক খাপে এক এক মাপের সুচ। ঢাকনা ঘুরিয়ে পছন্দসই মাপের সুচের কাছে গেলে সুচ বের হয়ে আসে। তিনি সেই সুচের বাক্স বোনের জন্য কিনলেন। ফরিদা উপহার হাতে নিয়ে গাঢ় গলায় বলল, ভাইজান তুমি কোত্থেকে খুঁজে খুঁজে এমন সব অদ্ভুত জিনিস আমার জন্য আনো? কে তোমাকে এত কষ্ট করতে বলেছে? নিজের ওপর তোমার কোনো মায়া নেই? রুদে রুদে ঘুরে কি করেছো শরীরের অবস্থা দেখি, একটু দাঁড়াও তো, তোমাকে সালাম করি। সালাম করবি কেন? একটা উপহার দিয়েছো, আমি তোমাকে সালাম করব না? তুমি আমাকে কি ভাবো? রহমান সাহেবের স্পষ্ট মনে আছে। সালাম করে উঠে দাঁড়িয়ে ফরিদা চোখ মুছতে লাগলো। উপহার পাবার আনন্দে তার চোখে পানি এসে গেছে। রিকশায় উঠে রহমান সাহেবের মনে হলো বোনের জন্য আজ ভালো কোনো উপহার নিতেই হবে।
তার সবচেয়ে পছন্দ কাচের চুড়ি। 2 বাক্স কাচের চুড়ি কিনে নিলে কেমন হয়? কাচের চুড়ি কোথায় পাওয়া যায় তিনি জানেন না, খুঁজে বের করা যাবে। রতন সঙ্গে থাকলে খুব সুবিধা হতো, সে চেনে না এমন জায়গা নেই। কেউ যদি রতনকে বলে, রতন একটা 6 মাস বয়সী হাতির বাচ্চা কিনতে চাই, কোথায় পাওয়া যাবে বলো তো? রতন সঙ্গে সঙ্গে বলবে, আসেন আমার সঙ্গে। 2 বাক্স কাচের চুড়ি কিনে রহমান সাহেব ফরিদাদের ফ্ল্যাটে উপস্থিত হলেন। সেখানে অনেক লোকজন, পুলিশ পাহারা দিচ্ছে, বিরাট হইচই। তিনি অবাক হয়ে শুনলেন ফ্ল্যাট বাড়ির ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়েছে। মেয়েটার নাম ফরিদা। তখনও তিনি বুঝতে পারলেন না এই ফরিদা তার অচেনা কেউ না, ফরিদা তারই বোন। ফরিদার জন্যই তিনি 2 বাক্স চুড়ি কিনে নিয়ে এসেছেন। অচেনা এক ভদ্রলোক রহমান সাহেবকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। জহিরের শুকনো মুখ দেখে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার ঠোঁট চিমসে মেরে গেছে, সে সিগারেট টানছে আর একটু পরপর থুতু ফেলছে। জহিরের সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব, তারাও শুকনো মুখে সিগারেট টানছে। প্রত্যেকের চেহারাই কাকলাসের মতো। রহমান সাহেবকে দেখে জহির এগিয়ে এলো, চিন্তিত মুখে বলল, ভাইজান দেখেছেন কিরকম বিপদে পড়েছি? পুলিশ টাকা খাওয়ার জন্য নানান ফেকড়া করছে, বলছে এটা নাকি সুইসাইড না হত্যা। তাকে ভুলিয়ে ভালিয়ে ছাদে তুলে পেছন থেকে নাকি ধাক্কা দিয়ে ফেলেছে। রহমান সাহেব বললেন, কে ধাক্কা দিয়ে ফেলেছে? জহির বিরক্ত মুখে বলল, কেউ ফেলেনি, কে আবার ফেলবে? আমাকে বিপদে ফেলার জন্য নিজেই ঝাঁপ দিয়েছে। তা ভাগ্য ভালো যে চিঠিতে আমার সম্পর্কে সত্যি কথাগুলো লিখেছে। কি লিখেছে? আমি যে স্বামী হিসেবে কত ভালো, এটা লিখেছে। সে যদি লিখতো তার মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে আজ আমার খবর ছিল। তবে সমস্যা হয়েছে কি ভাই জান, চিঠিটা এখন পুলিশের কাছে। আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য পুলিশ চিঠি গায়েব করে দিতে পারে। আমি চেষ্টা করছি মূল চিঠি না হলে তার একটা ফটোকপি হলেও জোগাড় করতে। ফটোকপি আমি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে টাস্ট করিয়ে নেব। রহমান সাহেব কি বলবেন ভেবে পেলেন না। তার প্রচণ্ড ভয় লাগছে, বুক ফাঁকা ফাঁকা লাগছে। ফরিদা মারা গেছে এই ব্যাপারটা এখনও তার কাছে সেরকম স্পষ্ট হয়নি। জহির হাতের সিগারেট ফেলে আরেকটা সিগারেট ধরালো। রহমান সাহেবের দিকে ঝুঁকে এসে বলল, গত রাতে আপনি ফরিদাকে রেখে চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, একবার ঘরে ঢোকো, হাত মুখ ধুয়ে ভাত খাও। সে তখন বলল না। তারপর রাগ দেখি ফটফট করে ছাদে চলে গেল। আমার তখনই উচিত ছিল ছাদে যেতে না দেয়া। সে যে আমাকে এত বড় বিপদে ফেলবে আমি চিন্তাও করিনি। রহমান সাহেব চুপ করে আছেন। তার কেমন যেন লাগছে, মনে হচ্ছে যা ঘটছে তার কিছুই সত্যি না, স্বপ্নের ভেতর ঘটেছে। তিনি দুঃস্বপ্ন দেখছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি জেগে উঠবেন, তখন আর এই ঝামেলায় থাকতে হবে না। জহির বলল, ভাইজান চা খাবেন? রহমান সাহেব বললেন, না, পানি খাবো। ওই দোকানের দিকে চলেন, পানি খাবেন, চাওয়া খাবেন, এর চাটা ভালো বানায়। আমি 6 কাপ চা খেয়ে ফেলেছি, সকালে নাস্তা টাস্তা কিছুই খাইনি, চায়ের ওপর আছি। রহমান সাহেব যন্ত্রের মতো জহিরকে অনুসরণ করলেন। চায়ের কাপ হাতে নিয়ে চায়ে চুমুক দিলেন। জহির ভুল বলেনি, চাটা ভালো। জহির বলল, ভাইজান আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আপনি আমার একটা উপকার করেন। কি উপকার? কিছুক্ষণের মধ্যেই সুরথাল হয়ে যাবে। টাকা দিয়ে ম্যানেজ করেছি, উপর থেকে মন্ত্রী লেভেলে চাপও দিয়েছি, ডাবল অ্যাকশন। কিছুক্ষণের মধ্যেই ডেড বডি হ্যান্ড ওভার করে দেবে। আমি আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়ি জোগাড় করেছি, আপনি ডেড বডি নিয়ে যান, আমি পুলিশের ঝামেলা শেষ করে আসছি। রহমান সাহেব অবাক হয়ে বলেন, কোথায় নিয়ে যাব? আপনার বাড়িতে নিয়ে যান, এছাড়া তো আর কোনো জায়গা দেখি না। আমার ফ্ল্যাটে নেওয়াই যাবে না, রাজ্যের মানুষ ভিড় করে আছে, সাংবাদিকও আছে। এরা ভেবেছে মশলাদার কোনো ঘটনা আছে, ফ্রন্ট পেজ নিউজ করে পত্রিকা সার্কুলেশন বাড়াবে। চা আরেক কাপ খাবেন ভাইজান? না, খান আরেক কাপ, নার্ভ ঠিক হয়ে যাবে। চায়ের মধ্যে ক্যাফিন আছে, ক্যাফিন নার্ভ ঠিক রাখে। এই আমাদের আরও 2 কাপ চা দাও ভাইজান। আপনি চায়ের সঙ্গে সিগারেটও ধরান। চায়ের ক্যাফিন আর সিগারেটের নিকোটিন দুইটাই মিলে নার্ভ একেবারে পুকুরের পানির মতো ঠান্ডা রাখবে। আমি যে এত নর্মাল আছি এই 2 বস্তুর জন্যই আছে। সকালে খুবই কান্নাকাটি করেছি, তারপর ভাবলাম আগে কাজ গোছায় নিই, তারপর কান্নাকাটির সময় পার হয় নাই, সারা জীবনই কান্নাকাটির জন্য পড়ে আছে। রহমান সাহেব আরেক কাপ চা নিলেন, সিগারেট ধরালেন। তার কাছে মনে হলো জহির সত্যি কথাই বলছে, শরীরের কাঁপুনিটা কমে এসেছে। জহির বলল, ভাইজান তাহলে আপনি এই উপকারটা করুন, ডেড বডি নিয়ে আপনার বাসায় চলে যান। আমি পুলিশের ঝামেলা শেষ করে আজিমপুর গুরুস্থানের সঙ্গে কথাবার্তা বলে আসছি। কোরআনে হাফেজ টাফেজ জাতীয় কাউকে পান কিনা দেখেন, কোরআন পাঠ করতে থাকুন, টাকা পয়সা যা লাগে আমি দেব। রহমান সাহেব বললেন, আচ্ছা। জহির বলল, আপনি যে শক্ত আছেন এটা দেখে ভালো লাগছে। বিপদের সময় কেউ মাথা ঠান্ডা রাখতে পারে না, আপনাকে দেখলাম মাথা ঠান্ডা। আপনার ব্যাগে কি? বাজার। জহির ব্যাগের ভেতর উকিড়িয়ে দেখলো লাউটা ভালো কিনেছেন। লম্বা লাউ মিষ্টি হয়, গুল্লাও দেখতে ভালো কিন্তু খেতে ভালো না। লাউ কিনে আপনি জিতেছেন। লাশের গাড়ির ভেতরে রহমান সাহেব বসে আছেন, পাশাপাশি 2টো লম্বা সিট। একটায় তিনি বসেছেন, অন্যটায় ফরিদা শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। রহমান সাহেবের কাছে মনে হচ্ছে আসলে ফরিদা না, অন্য কেউ, কিশোরী কোনো মেয়ে। সাদা কাপড়ে ঢাকা বলেই কিনা ফরিদাকে খুব ছোটোখাটো মনে হচ্ছে। রহমান সাহেবের দম বন্ধ লাগছে। লাশের গাড়িটা পুলিশের প্রিজন ভ্যানের মতো, কোনো জানালা নেই। একটি ছোট্ট রেলের টিকিট ঘরের জানালার মতো জানালা আছে। এই জানালা দিয়ে গাড়ির ড্রাইভারের সঙ্গেই শুধু কথা বলা যায়, বাইরের কিছু দেখা যায় না। গাড়ি চলতে শুরু করেছে। ড্রাইভারকে এখনো বলা হয়নি কোথায় যেতে হবে। ড্রাইভার অবশ্যই একবার জিজ্ঞেস করেছে কোন দিকে যাব। রহমান সাহেব কিছু বলেননি। গাড়ি কোথায় যাবে তিনি জানেন, কিন্তু জায়গাটার নাম এই মুহূর্তে মনে আসছে না, একটু পরেই মনে আসবে।
রাস্তার কোনো গর্তে গাড়ি প্রবল ঝাঁকুনি খেলো। ফরিদা সিট থেকে পড়ে যাচ্ছিল। রহমান সাহেব ছুটে এসে তাকে ধরলেন, আর তখনই ফরিদা কথা বলে উঠল। চৌবাচ্চার মাছটা যেরকম ক্ষীণস্বরে কথা বলেছিল সেরকম ক্ষীণস্বর, কিন্তু স্পষ্ট ও তীক্ষ্ণ। ভাইজান, তুমি এটা কি করছো? রহমান সাহেব বিড়বিড় করে বললেন, কি করেছি? আমাকে কোন বুদ্ধিতে তুমি তোমার বাসায় নিয়ে যাচ্ছ? আজ তোমার মেয়ের বিয়ে, কত লোকজন আসবে, একটা শুভ কাজ হবে, এর মধ্যে তুমি একটা মরা লাশ নিয়ে উপস্থিত হবে? কি সর্বনাশের কথা! তাহলে কি করব? ড্রাইভারকে গাড়ি থামাতে বলো, তারপর গাড়ি থেকে নেমে হাঁটা ধরো। ড্রাইভারের চোখের আড়াল হওয়া মাত্র একটা বেবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও। কি বলছিস তুই? তোমার যাতে ভালো হয় সেই কথাই বলছি। তারপর তোর কি হবে? আমার যা হয় হবে। মৃত মানুষের সঙ্গে কিছু হয় না। তোমার বাড়িতে আজ উৎসব, তুমি যাও তো। ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দুবার হর্ন দিয়ে বিরক্ত গলায় বলল, কোথায় যাব বলেন? রহমান সাহেব বললেন, ভাই গাড়িটা থামান, আমার একটু নামতে হবে। 2 মিনিট, পিছনের দরজাটা খুলে দেন। ব্যাপার কি? ভাই সাহেব বাথরুমে যাব। ড্রাইভার গাড়ি থামালো। রহমান সাহেব গাড়ি থেকে নামলেন। বিনীত গলায় বললেন, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। আপনি একটি সিগারেট ধরান, সিগারেট শেষ করতে করতে আমি চলে আসব। ড্রাইভার সিগারেট ধরালো না, নিজের সিটে ফিরে গম্ভীর মুখে বসে রইল। রহমান সাহেব বড় বড় পা ফেলে উল্টো দিকে হাঁটা ধরলেন। লাশের গাড়ি চুকড়ে আড়াল হওয়া মাত্র 3 লাফ দিয়ে একটা রিকশায় উঠে পড়লেন। দুপুর থেকে শায়লার মাথার যন্ত্রণা শুরু হলো। চিত্রা বলে গেছে 11টার মধ্যে ফিরবে, এখন বাজছে 1:10। শায়লা অস্থির হয়ে পড়লেন। চিত্রার অনেক বান্ধবী টেলিফোন নাম্বারে তিনি জানেন, টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। চিত্রা ঠিকই ফিরে আসবে, মাঝখান থেকে খবর উঠবে বিয়ের দিন মেয়ে পালিয়ে গেছে, আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ঝামেলা যখন শুরু হয় চারদিক থেকে শুরু হয়। উত্তরায় বড় আপা আসেননি। ইসিজি করার পর ডাক্তার বলেছে তাকে কমপ্লিট রেস্টে থাকতে। টেলিফোনেও যেন কারোর সঙ্গে কথা না বলেন। তিনি ঘুমের ট্যাবলেট খেয়ে তার বাড়িতে শুয়ে আছেন। এই সময় পাশে থাকলে শায়লা তার টেনশনটা ভাগাভাগি করতে পারতেন। তাছাড়া একটা আইটেম তার রান্না করা নিয়ে কথা আসা, সেই আইটেমে সম্ভবত আসবে না। মীরা নিজের ঘরে শুয়ে আছে, কান্নাকাটি করছে। কিছুক্ষণ আগে মীরার সঙ্গে তিনি রাগারাগি করে এসেছেন। বিছানায় পড়ে কান্নাকাটি করার মতো কোনো ঘটনা ঘটেনি। এইসব নাটকের কোনো মানে হয় না। একটা ছেলে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, এখানেই শেষ। শাস্তিটা হয়তো সামান্য বেশি হয়েছে, সেই বেশির দায়িত্বও মীরার না, সে শাস্তি দেয়নি। তাহলে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ফুপানোর মানে কি? তিনি মীরার ঘরে ঢুকে বলেছেন, মীরা কি হয়েছে? মীরা ফুপাতে ফুপাতে বলেছে, কিছু হয়নি। তুই ফুপাচ্ছিস কি জন্য? মন খারাপ লাগছে মা, খুবই মন খারাপ লাগছে। আমার মন যে কি পরিমাণ খারাপ তুমি বুঝতেই পারবে না। কেন মন খারাপ হয়েছে? প্রেমিক কানে ধরে উঠবোস করেছে এই জন্য? মা তুমি বুঝবে না। আমি বুঝবো না আর তুই সব বুঝে ফেলেছিস? খবরদার ফুপাবি না, উঠে আয়। না না মানে কি? না মানে না, আমি ঘর থেকে কোথাও বের হবো না, তুমি আমাকে বিরক্ত করবে না। শায়লা তখন তার নিজের রাগ সামলাতে পারেননি, মেয়ের গালে চড় বসিয়ে দিয়েছেন। চড় খুব জোরালো হয়েছে, সঙ্গে সঙ্গে তার গালে আঙ্গুলের দাগ বসে গেছে। মীরা চুপ করেছিল, পাথরের মূর্তির মতো বসে মার দিকে তাকিয়েছিল। শায়লার ইচ্ছা করছিল আরেকটা জড় লাগাতে। অনেক কষ্টে নিজের ইচ্ছা দমন করলেন। এখন শায়লা বারান্দায় বসে আছেন, রাস্তার দিকে তাকিয়ে আছেন। দূরে কোনো রিক্সা দেখলেই তাকাচ্ছেন যদি চিত্রাকে দেখা যায়। অন্যদিন একের পর এক রিক্সা যায়, আজ তাও যাচ্ছে না। একের পর এক ট্রাক বাস যাচ্ছে। আচ্ছা, চিত্রা কোনো অ্যাক্সিডেন্ট করেনি তো? কোনো ট্রাক হঠাৎ? ছি এসব কি ভাবছেন? এত বড় একটা অনুষ্ঠান হবে অথচ বাসায় কেউ নেই। চিত্রার বাবা 1 ঘন্টার ভেতরে ফিরবে বলে অফিসে গেছে, এখনো ফিরেনি, হয়তো আজও ফিরবে না। রাত 10টার দিকে তাকে দেখা যাবে। বোনের বাসায় গিয়ে ভাত টাত খেয়ে ফিরবে, ততক্ষণে বিয়ে হয়ে গেছে। বরপক্ষের লোকজনের সঙ্গে চিত্রা চলে গেছে। চিত্রার বাবার বাড়িতে থাকা না থাকা অবশ্যই একই। বাসায় থাকলে গড়ে রেকুরে ফার্নিচারের মতো পড়ে থাকবে। তবুও তো একটা মানুষ প্রয়োজনে এখানে ওখানে পাঠানো যেত। 100 টাকার কিছু নতুন নোট তার দরকার। মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়ের হাতে কিছু টাকা দিয়ে দিতে হবে। পুরনো ময়লা নোট না, চকচকে নতুন নোট। ব্যাংক বন্ধ হয়ে গেছে, ব্যাংকে গেলে নতুন নোট এখন পাওয়া যাবে না। গুলিস্তানে পুরনো নোট বদলে নতুন নোট দেয়। 100 টাকায় 20 টাকা বাটা কেটে রাখে। চিত্রার বাবা থাকলে 1000-2 টাকার নতুন নোট আনানো যেত। মজনু ছেলেটা থাকলেও হতো। এইসব কাজে সে খুব পাকা। তার শাস্তিটা না হয় একদিন পরে হতো। মজনুকে নিয়ে এখন তার ভয় লাগছে। যে অপমান তাকে করা হয়েছে, এই অপমান তোলা মুশকিল। কোনো একদিন যদি অপমানের সুদ নেয় তখন কি হবে? দূর থেকে বাড়িতে একটা বোমা মেরে দিল, কিংবা এমনও তো হতে পারে মীরা রিক্সা করে যাচ্ছে, তার গায়ে অ্যাসিড ছড়ে মারলো। শায়লা বারান্দা থেকে উঠে রান্না করে গেলেন। সব রান্না বান্না তিনি নিজে করবেন বলে ঠিক করে রেখেছিলেন, এখন রান্নায় মন বসছে না। জৈতরীর মাকে সব বুঝিয়ে এসেছেন। জৈতরীর মা দাঁতে ব্যথা শুরু হয়েছে, সে দাঁতের ব্যথায় কাতরাতে কাতরাতেই রান্না করছে। কি করছে কে জানে, হয়তো লবণের জন্য কিছুই মুখে দেওয়া যাবে না। শায়লা রান্নাঘরে ঢুকতেই জৈতরীর মা বলল, বড় আপা আসছে আম্মা। বড় আপা এসেছে কি আসেনি এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি তোমার কাজটা ঠিক মতো করো। জোহরের আজান হয়েছে, ও কখন আপা আসলো না? আমার ভালো টেকতেছে না আম্মা। ও বলেই গেছে দেরি হবে, রাস্তায় ট্রাফিক জ্যাম, কোথাও আটকা পড়ে গেছে, একটা টেলিফোন করে না আম্মা। তুমি
তোমাকে বুদ্ধি বাতলাতে হবে না, তুমি তোমার কাজ করো, লবণ ঠিকঠাক আছে কিনা এটা দেখো। এতদিনেও তো তোমার লবণের আন্দাজ হয় না, হয় লবণ বেশি না হয় কম। শায়লা রান্নাঘর থেকে বের হলেন। চিত্রার একটা মোবাইল টেলিফোন আছে, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার কথা তার মনে হয়নি। কেন, এই কাজটা তো তিনি অনেক আগেই করতে পারতেন। তিনি প্রায় ছুটেই টেলিফোনের কাছে গেলেন। অনেক মোবাইল আছে, টিএনটির লাইন থেকে কানেকশন যায় না, চিত্রারটাতে যায়। চিত্রার মোবাইল নাম্বার শায়লার মুখস্থ, তারপরেও টেলিফোনের বইটা পাশে নিয়ে বসলেন। হ্যাঁ, রিং হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার, তারপর হঠাৎ মোবাইল অফ হয়ে গেল। চিত্রা মোবাইল অফ করে দিয়েছে। এর মানে কি? শায়লার সারা শরীর ঝিমঝিম করছে। তিনি ঘড়ির দিকে তাকালেন, 2:10 বাজে। একটু আগেই তো ছিল একটা, এত তাড়াতাড়ি 2:10 হয়ে গেল কিভাবে? মাছের চৌবাচ্চার উপর একটা দাঁড় কাক বসে আছে, ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছে। শুভ কাছে ধাড় কাক দেখা ভয়ঙ্কর লক্ষণ। রহমান সাহেব রিকশায় বসে আছেন, তার হাতে বাজারের ব্যাগ। লাউয়ের মাথা ব্যাগ থেকে বের হয়ে আছে। তিনি তাকিয়ে আছেন লাউটার দিকে। তার পরিষ্কার মনে আছে কেনার সময় লাউটা ছিল ধবধবে সাদা, এখন কেমন লালচে দেখাচ্ছে। এর মানে কি? লাউ বদল হবার তো কোনো সম্ভাবনা নেই। এমন না যে তিনি সাদা লাউ কিনেছেন আর দোকানে ভুলে তার ব্যাগে কালো রঙের একটা লাউ ঢুকিয়ে দিয়েছে। তার স্পষ্ট মনে আছে তিনি নিজের হাতে লাউটা ঢুকিয়েছেন। লাউটার রং বদলে গেল কিভাবে? রহমান সাহেব খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। চাচা, আমি কোন দিকে যাবো? রিকশাওয়ালা বলল। রহমান সাহেব চমকে উঠলেন। কোন দিকে যাবেন তিনি মনে করতে পারছেন না, সব এলোমেলো লাগছে। অতি দ্রুত তার বাসায় যাওয়া উচিত। চিত্রার বিয়ে, লোকজন আসবে, কিন্তু তার বাসাটা কোথায়? বাড়ি দেখলে তিনি অবশ্যই চিনতে পারবেন। বাড়ির সামনে জোড়া বাগান বিলাস, একটার ফুল সাদা আর একটার নীলচে লাল ধরনের। বাইরের উঠোনে চৌবাচ্চা আছে, চৌবাচ্চায় চিত্রার মা মাছ ছেড়েছে। এই যে মাছগুলির একটার আবার তার সঙ্গে কথা বলেছে। রিকশাওয়ালা আবার বলল, চাচা আমি কোন দিকে যাবো? রহমান সাহেব হতাশ গলায় বললেন, মনে পড়ছে না। একটু পরেই মনে পড়বে ভাই, 2 মিনিট সবুর করো। রিকশাওয়ালা রিকশা থামিয়ে ফেলো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। রহমান সাহেব রিকশার সিটে বসে আছেন। বাসার ঠিকানা মনে করতে চাচ্ছেন, যতই মনে করতে চাচ্ছেন ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাড়ির সামনের রাস্তায় বড় একটা ডিসপেন্সারি আছে, ডিসপেন্সারির নাম আরোগ্য। তারপর মনে হলো এই ডিসপেন্সারিটা তার বাড়ির সামনের রাস্তায় না, অন্য কোথাও, খুব সম্ভব তার অফিসের রাস্তায়। ডিসপেন্সারিতে একজন কর্মচারী বসে থাকে, তার গায়ে হলুদ কোট। সে খুবই পান খায়, তার থুতনিতে ছাগল দাড়ির মতো কিছু দাড়ি। পান খাবার সময় দাড়ি নড়ে, দেখতে মজা লাগে। তিনি অফিসের ঠিকানা মনে করতে চেষ্টা করলেন, সেই ঠিকানাও মনে পড়ছে না। তার প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে। তিনি রিকশাওয়ালার দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, 1 গ্লাস পানি খাবো। রিকশাওয়ালা বলল, চাচা আমি আপনি নামেন, অন্য রিকশায় যান, আমি ওখান ভাড়া যাবো না। রহমান সাহেব নেমে পড়লেন। যেদিক থেকে এসেছিলেন সেদিকে হাঁটা ধরলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়ির কাছে এসে পড়লেন। গাড়ির ড্রাইভার তাকে দেখে কঠিন গলায় বলল, গিয়েছিলেন কোথায়? 40 মিনিট ধরে বসে আছি। রহমান সাহেব অবাক হয়ে বললেন, ডিসপেন্সারিতে হলুদকুট গায়ে যে কর্মচারীর কথা তিনি ভাবছিলেন, আসলে ঘটনা অন্য। এই গাড়ির ড্রাইভারের গায়ে হলুদকুট, থুতনিতে ছাগলা দাড়ি, আতর মেখেছে বলে ড্রাইভারের গা থেকে কড়া গন্ধ আসছে। এই গন্ধটা আগে পাওয়া যাচ্ছিল না, এখন আতরের গন্ধের জন্য বেশ পাশে দাঁড়ানো যাচ্ছে না। ড্রাইভার বিরক্ত মুখে বলে, ওঠেন, গাড়িতে উঠেন। রহমান সাহেব বললেন, ভাই সাহেব আমার একটা সমস্যা হয়েছে, আমার কিছু মনে আসছে না, কোথায় যাব বুঝতে পারছি না। ড্রাইভার অবাক হয়ে বলল, এইসব কি বলেন? রহমান সাহেব ক্লান্ত গলায় বললেন, ভাই সাহেব আমি কি করব, আপনি একটু বলে দেন। মনে হয় আমি পাগল হয়ে গেছি, পাগলদের কোনো ঠিকানা মনে থাকে না। আপনার কোনো ঠিকানা মনে নাই? জি না। গাড়িতে যে লাশ সে আপনার কে হয়? আমার বোন, তার নাম ফরিদা, তার নাম মনে আছে। বোনের বাসায় কোথায়? মনে আসছে না ভাই সাহেব। ড্রাইভার বলল, আসুন আপনার সঙ্গে আমার মাথায় পানি ঢালি। দুঃখদান্দায় মাথা গরম হয়ে গেছে, আর কিছু না, পানি ঢাললে ঠিক হয়ে যাবে। 3-4 বার বালতি পানি ঢালতে হবে, এই জিনিস আগেও দেখেছি। রহমান সাহেব বাধ্য ছেলে মতো ড্রাইভারের পেছনে পেছনে একটা চায়ের দোকানে যাচ্ছেন। শাইলার বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। চিত্রা এসেছে 3টায়, এসেই গোসল করে সাজতে শুরু করেছে। চিত্রাকে সাহায্য করছে মীরা। মীরা এখন আনন্দিত, তাকে দেখেই মনে হচ্ছে না একটু আগে সে কেঁদে বুক ভাসাচ্ছিল। শাইলার নিমন্ত্রিত লোকজন আসা শুরু করেছেন। উত্তরা থেকে শরীর খারাপ নিয়ে এসেছেন চিত্রার খালা। তার একটা আইটেম আনার কথা, তিনি 2টা আইটেম এনেছেন। 5টার সময় শাইলাকে অবাক করে দিয়ে ফ্লেগ উঠানো গাড়ি নিয়ে পূর্তমন্ত্রী চলে এলেন, সঙ্গে পুলিশের গাড়ি। তিনি শাইলার দিকে তাকিয়ে বললেন, ভাবি আমি শালু, পূর্তমন্ত্রী। লোকজন অবশ্য বলে ধূর্তমন্ত্রী, হা হা হা। রহমান আমাকে বলল আমার মেয়ের বিয়ে যেন আমি আসি, কাজকর্ম ফেলে চলে এসেছি। রহমান কোথায়? শাইলা বলেন, ওকে একটা কাজে পাঠিয়েছি, এসে পড়বে, আপনি বসুন। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না ভাবি, আমি আছি, মেয়ের বিয়ে শেষ করে যাব। শাইলার অফিসে ডিরেক্টর সাহেব এসেছেন। এই ভদ্রলোকের স্ত্রী জার্মান, অতি রূপবতী মহিলা, ভাঙা ভাঙা বাংলা বলছেন। শাইলা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বরপক্ষের লোকজনরা দেখবে কনে পক্ষের লোকজনও তুচ্ছ করার মতো না, ভাবতেই ভালো লাগছে। আয়োজনের কোনো খোঁজ নেই। চকচকে 2000 টাকার নোট নিজাম সাহেব গুলিস্তান থেকে নিয়ে এসেছেন। শাইলার বাড়ির লোকজন ধমগম করছে। বরপক্ষের লোকজন আসছে, পূর্তমন্ত্রীর সঙ্গে পুলিশের গাড়ির পুলিশ ট্রাফিক কন্ট্রোল করছে। আড়াল থেকে এই দৃশ্য দেখে আনন্দে শাইলার চোখে পানি এসে গেল। মীরা এসে তাকে বলল, মা কি সর্বনাশ, কেসটা সব এসে গেছে, তুমি তো এখনো শাড়ি বদলাওনি, তাড়াতাড়ি বাথরুমে যাও।
আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়িটা নেত্রকোনার দিকে যাচ্ছে। রহমান সাহেবের গ্রামের বাড়ির ঠিকানা মনে পড়েছে। বোনকে নিয়ে তিনি গ্রামে রওনা হয়েছেন। ড্রাইভার নিজেই আগ্রহ করে নিয়ে যাচ্ছে। এত দূর যেতে পারবো না, বাড়তি টাকা লাগবে, এ জাতীয় একটি কথাও বলেনি। রহমান সাহেবের কেমন যেন শান্তি শান্তি লাগছে। তিনি মস্ত বড় একটা সমস্যার হাত থেকে বেঁচেছেন। সামনে আর কোনো সমস্যা নেই। তিনি নিচু স্বরে হঠাৎ ফরিদার সঙ্গে কথাও বলছেন। তার মনে হচ্ছে ফরিদা মারা যাবার পরও তার কথা বুঝতে পারছে এবং ফরিদা নিজেও টুকটাক দু একটা কথা বলছে। যেমন ফরিদা বলল, ভাইজান তুমি যে চুড়িগুলো আমার জন্য কিনেছো সেগুলো পরিয়ে দাও। তিনি বললেন, মরা মানুষের হাতে চুড়ি পরানো ঠিক না। ফরিদা বলল, কেউ তো আর দেখছে না ভাইজান, তুমি পরিয়ে দাও। বাম হাতে পরাও, ডান হাত থেতলে ভেঙে এমন হয়েছে চুড়ি পরাতে পারবে না। বোনের আবদার রক্ষার জন্যই রহমান সাহেব চুড়ি পরাচ্ছেন। তার খুবই মায়া লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে। ফরিদা রাগে গলায় বলল, কাঁদবে না তো ভাইজান, পুরুষ মানুষ কাঁদছে দেখতে আমার বিশ্রী লাগে। পুরুষ মানুষ হবে বাবুর বাবার মতো শক্ত। রহমান সাহেব চেষ্টা করছেন, কান্না থামাতে পারছেন না। তার চোখের পানি ফরিদা ডান হাতের তালুতে টপ টপ করে পড়ছে। যে কেউ দেখলেই বলবে প্রথম দৃষ্টির পানি মেয়েরা যে ভঙ্গিতে হাত বাড়িয়ে ধরে, ফরিদাও ঠিক সেই ভঙ্গিতে ভাইয়ের চোখের অশ্রু হাত বাড়িয়ে ধরছে। এখনই বুঝি এই অশ্রু সে তার গালে মাখবে।